স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্যার দেখা যাচ্ছে। ওকে। প্রত্যয়ের প্রশ্নটা দিতে আমার একটু দেরি হলো। কালকে একটা হয়েছে, আজকে 3টে পরীক্ষা হলো এই কারণেই। তোমরা প্রত্যয়টা ধীরে সুস্থেও দিতে পারো, কিন্তু আমি চাইছিলাম যে আজকের মধ্যে কভার হলে আমি একটু রিলিফ পাবো, যে মোটামুটি দিনে আমি শেষ করতে পারছি। চলো শুরু করা যাক, যতটুকু আমরা সময় পাবো তার মধ্যে যতটা আলোচনা করা যায়। অলরেডি 10-12 মিনিট হয়ে গিয়েছে, এখনও অনেকে জয়েন করতে থাকুক, আমি শুরু করব। আমি 10 মিনিটের বেশি কোনোভাবেই দিতে চাই না, তবুও 13 মিনিট হয়ে গেছে। আচ্ছা দেখো, সন্ধির একটি প্রশ্ন দিয়েছি, যেখানে 70টা প্রশ্ন দেখাচ্ছে। হ্যাঁ, 70টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে সন্ধি লেখা আছে ঠিকই, কিন্তু কয়েকটি কারক এবং সন্ধির প্রশ্ন কয়েকটা রয়ে গেছে, 10-12টা রয়ে গিয়েছে। তো আমি 60টা বলেছিলাম, এই কারণে 70টা প্রশ্ন দিয়েছি। এবার সন্ধির বাইরে কারক আর সমাসের প্রশ্ন রয়ে গেছে, আমি ওগুলো বাদ দিইনি, কারণ কিছু প্রশ্ন আমার আগে করা ছিল কারক সমাসের, তো সেগুলো ডিলিট না করে আমি রেখে দিয়েছি কোশ্চেনগুলি, যে থাকুক, ঠিক আছে, একই তো ব্যাপার, পরীক্ষায় সবই আছে, কারক সমাস সবই থাকে। আর একটা বিষয় হচ্ছে, কিছু প্রশ্ন দেখবে যে গোটা হয়তো 25-30টা প্রশ্ন সংস্কৃত ভাষাতে দেবনাগরী হরফে লেখা। তো এসএসসিতে কি সংস্কৃত ভাষা দেবনাগরী হরফে প্রশ্ন হবে? না, কোনোভাবেই সংস্কৃত ভাষাতে প্রশ্ন হবে না, তবে কিছু দেবনাগরী হরফের প্রয়োগ কিন্তু থাকলেও থাকতে পারে, বা দেবনাগরী হরফ থাকাটা অস্বাভাবিক কিছু না, একদম স্বাভাবিক ব্যাপার। কিন্তু সংস্কৃত ভাষাতে প্রশ্ন হওয়ার কোনো কিন্তু স্কোপ এখানে নেই। আচ্ছা, এখানে সংস্কৃত ভাষাতে কিছু রেখেছি, সেগুলো বেশি মানে মাথা ঘামানোর দরকার নেই যে সংস্কৃত ভাষা আছে মানেই এসএসসিতে সংস্কৃত ভাষায় প্রশ্ন হবে, এরকম কোনো ব্যাপার নয়। দেখবে 20-25টা প্রশ্ন সংস্কৃত ভাষায় রয়েছে, বাকি যতগুলোই প্রশ্ন রয়েছে 45টা মতো প্রশ্ন, সবগুলো কিন্তু, বা 45-55টা প্রশ্ন যেগুলো রয়েছে সবগুলোই বাংলা ভাষাতে রয়েছে। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখো। হ্যাঁ, বানান ভুল আছে, অপশানেই বানান ভুল রয়েছে। না, ঠিকই আছে। আচ্ছা, দধ্যত্র ইতি পদস্য বিকল্প রূপমস্তি। দধ্যত্র দধি অত্র, দ ধৈরস্যি, দধি প্লাস অত্র, অতৈরফলা অত্র। আমরা ইকোজনচি সূত্র পড়েছি যে রস্যিকারটা জফলা হয়, যদিও সূত্রের প্রয়োগ আমি করব না, সূত্রের উল্লেখ আমি করব না, সূত্রের উল্লেখ ছাড়াই যাতে বোঝানো যায় সেইভাবে আলোচনা করার চেষ্টা করব। তো দধ্যত্র এই পদের বিকল্প রূপ কী? শুদ্ধপার্শ্ব দদ্ধত্র, এই দুটো শব্দ তোমরা একটু বই থেকে দেখে নেবে বিকল্পরূপ কী কী আছে। সন্ধির মধ্যে, স্বরসন্ধির মধ্যে, সন্ধির মধ্যে বলতে স্বরসন্ধির মধ্যে দধি অত্র এবং সুধি উপাস্য, এই দুটির বিকল্পরূপ একটু দেখে নেবে যে কী কী আছে। সুতরাং এখানে দদ্ধত্র দিয়েছে, সুধি উপাস্যও দিতে পারে বিকল্পরূপ। বিকল্পরূপ বলে তো আলাদা কোনো ক্যাটাগরি হয় না, সেটা সমাস থেকে হতে পারে, কারক থেকে হতে পারে, সন্ধি থেকে হতে পারে, স্ত্রী প্রত্যয় থেকে হতে পারে, বিভিন্ন জায়গা থেকে হতে পারে, তদ্ধিত প্রত্যয় থেকে হতে পারে, বিভিন্ন জায়গা থেকে আমরা বিকল্পরূপ দেখেছি। তো এখানে কী রূপ হতে পারে? এই যে দধি, দ ধৈরস্যি, হ্যাঁ, এই দধির এখানে দেখো দ আর ধ, এই রস্যিকারটা তো জফলা হয়েছে, কিন্তু এই ধটা আবার দেখো দ, তৃতীয় বর্ণ একটা এক্সট্রা আছে, একটা তৃতীয় বর্ণ এক্সট্রা রয়েছে। সুতরাং এই রকম রূপও কিন্তু আমরা পাই। কেন পাই, কী যুক্তিতে পাই, এত এখন দরকার নেই, কারণ এই শব্দটার একটা ব্যাখ্যা আমাদের এমএ যখন পড়তাম আমাদের লিখতে হতো, হাফ পাতা লিখতে হতো একটা শব্দের জন্য, দরকার নেই। শুধু এখানে কি দেখলাম, এর বিকল্প রূপ হচ্ছে দ দয় ধয় জফালা তয়রেপ, তয়রফালা, তার মানে দধি অত্র যেটা হচ্ছে তার মাঝখানে একটা প্রথম দয়ের পরে আর একটা এক্সট্রা দ এসেছে, ওই ধ চতুর্থ বর্ণ, একটা দ তৃতীয় বর্ণ একটা এক্সট্রা আছে, ব্যাস এইভাবে পড়ব। কেন সূত্রেন প্রৈতি ইতি পদম নিষ্পন্নম, এসএসসি থেকে সূত্র আসতে পারে, এসএসসিতে সূত্র আসার সম্ভাবনা একদমই কম। তবে আমি বলেছি যে স্বরসন্ধিতে গোটা 7-8 সূত্র কিন্তু একটু পড়তে হবে, একদম প্রথম যে 4-5টা সূত্র রয়েছে আর সন্ধি নিষেধের 1-2, তো এই 7-8টা সূত্র কিন্তু একটু দেখতে হবে, প্রধান প্রধান যে সূত্রগুলো। তো বলছে প্রৈতি, দেখেই বুঝতে পারছো, পয় রফালা, পয় রফালা, এটা তো দেখতেই পাচ্ছ যে পয় রফালা আছে। সুতরাং উপসর্গ বা নিপাতগুলি তুমি আলাদা করে চিনতে পারো, যে এগুলো তো উপসর্গ, এগুলো নিপাত, এদের চেহারা আমি জানি এরা দেখতে কেমন হয়, পয় রফালা। এবার ওই তি দেখতে পাচ্ছি, তাহলে এটা কি ছিল, এতি, বৃদ্ধি হয়েছে, প্রযুক্ত এতি, ইন ধাতু নিষ্পন্ন।
ইন ধাতু নিষ্পন্ন হওয়ার কারণে কি হয়েছে? কোনটা হবে? ইন ধাতু নিষ্পন্ন হওয়ার এতি এধতি উৎসু বৃদ্ধি হয়েছে। এতি, এ তৈরসী, এতি শব্দটা এসেছে কোথার থেকে? ইন লট তি, গমনার্থক ইন ধাতু, তার লট তি করলে এতি, এধতি আর উৎসু। হ্যাঁ, বলছে এতি এধতি যদি পরে থাকে তাহলে আমরা বৃদ্ধি কার্য করব। বৃদ্ধি কার্য করব মানে ওই একার যেটা রয়েছে, এতির একার যেটা রয়েছে সেটাকে আমরা ঐকার করব। তাহলে প্র যুক্ত এতি উপসর্গের পরে একটা উপসর্গ থাকতে হবে, তারপর ইন ধাতু নিষ্পন্ন পদ বা এদ ধাতু নিষ্পন্ন পদ যদি থাকে তাহলে আমরা বৃদ্ধি কার্য করব। সেই কারণে এখানে বৃদ্ধি হয়েছে, মানে একারটা ঐকার হয়েছে। আচ্ছা, সূত্র এখানে দিয়েছি। সূত্র, এই সূত্র খুব বেশি ইম্পর্টেন্ট সূত্র নয় এসএসসির জন্য, বা স্বরসন্ধির মধ্যে এই সূত্র ইম্পর্টেন্ট সূত্র। ইম্পর্টেন্ট সূত্র আমি প্রথম 5-6খানা বলেছি, আর সন্ধি নিষেধ থেকে 2টো বলেছি। তো যাই হোক, নেক্সট আ উষ্ণম। আ উষ্ণম কি হয়ে গেছে? ওষ্ণম হয়ে গিয়েছে। কি করে হলো? প্রথমে অকার বা আকার রয়েছে, একদম বাংলা নিয়ম পড়িয়েছিলাম আমরা। পরে কি রয়েছে? রস্যুকার রয়েছে। তাহলে কি হচ্ছে? গুণ হবে এদের, আদগুণ সূত্র রয়েছে। আচ্ছা, আদগুণ আর অদেঙ্গুণ এই দুটোর মধ্যে অনেকের কনফিউশন আছে যে কোনটা সন্ধির সূত্র, কোনটাতে কি কাজ হয়। আদগুণ সূত্রানুসারে গুণ কার্য হচ্ছে, আর অদেঙ্গুণ সূত্রানুসারে সংজ্ঞা কার্য হচ্ছে। সংজ্ঞা সূত্র আর বিধি সূত্র। আদ গুণা অর্থাৎ অকার আকারের পর গুণ সংজ্ঞক বর্ণ থাকলে বা ইক বর্ণ থাকলে তাদের গুণ হবে। তাহলে এই যে রস্যুকারটি রয়েছে, এই রস্যুকারটির কি হয়ে যাবে? গুণ হবে। রস্যুকারের গুণ হচ্ছে ওকার, ঔকার নয় কিন্তু, ঔকার হচ্ছে তার বৃদ্ধি, তাহলে ওকার হবে। তাহলে এইখানে কি হয়ে গেল? ওকার হয়ে গেল। তাহলে এই অ আ এদের দুজনের জায়গাতে আমি কি বলতে পারি? এদের গুণ হয়ে ওকার হয়েছে, রস্যু এর গুণ হয়ে ওকার হয়েছে, আর বাকি যা আছে তাই ওষ্ণাম গেল। এইভাবেই পড়বে। এখন সূত্র খুব বেশি ইম্পর্টেন্ট নয় এখানে। ধিয়ই যুক্ত অর্থ, ধিয়ই যুক্ত অর্থ, বানানটা খেয়াল করে, ধৈরস্যি অন্তঃস্থয় ঐকার রয়েছে। তাহলে এই ঐকার এবং তার ঠিক পরে অকার রয়েছে, এই অকারের একটা বিশেষ তাৎপর্য রয়েছে। তাহলে ধিয়ই যুক্ত অর্থ, এই ঐকার আমরা জানি এচো, অয়, অব, আয়, আব। এচ বর্ণ যারা রয়েছে, যাদের মাইক অন আছে মাইকটা অফ করবে, আমাকে যেন বারবার বলতে না হয়, কারণ এটা একটা বাজে ব্যাপার। হ্যাঁ, মাইকটা অন থাকলে সকলেরই সমস্যা হবে। আমাকে কারোর মাইক এখানে এসে অফ করতে হবে, এটা বাঞ্ছনীয় নয় এটা। কারণ সবাই মাইক অন করলে 192 জন আছো, কেউ কারোর কথা শুনতে পারবো না আমরা। ওকে, ধিয়ই যুক্ত অর্থ এচ অয় অব আয়। এচ বর্ণ কারা কারা? প্রত্যেকেই জানি এচ বর্ণ হচ্ছে এ ওই ও ও, একদম বাংলাতে যদি বলি তাহলে এ ওই ও ও। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ঐকার রয়েছে, ঐকারের জায়গাতে কি হচ্ছে? আয় আসে, আ অন্তঃস্থয় হসন্ত, আ অন্তঃস্থয় হসন্ত। একারের জায়গাতে অয়, ঐকারের জায়গাতে আয়, ওর জায়গাতে অব, আর ও এর জায়গায় আব। একদম সহজ বিষয়। তাহলে এইখানে ঐকারের জায়গাতে আমরা কি করব? আই আনব, ঐকারটাকে তুলে দেব, দিয়ে আই বসাবো। তাহলে ধিয়ায় অন্তঃস্থয় হসন্ত, তার সঙ্গে অর্থ জুড়ে দাও, ধিয়ায় অর্থ। বাড়িতে একটু ভেঙে ভেঙে করবে, প্রথম লাইন তারপর দ্বিতীয় লাইনে ওই এর জায়গাতে আই এলো। আই বানানটা কি? আ অন্তঃস্থয় না আ অন্তঃস্থয় হসন্ত? এই হসন্তটার গুরুত্ব কিন্তু রয়েছে। ধিয়ায় অর্থ, তাহলে ধিয়ায় অর্থ একটা রূপ পেলাম, এচ অয়ব আয়ব সূত্রানুসারে, পাণিনির সূত্র অনুসারে। পাণিনি আরেকটি সূত্র উল্লেখ করছেন যে লোপ সাকল্যস্য, সেই উদাহরণ আবার এর ভিতর দেয়নি তো, দেখে নিই তো একটু। লোপ সাকল্যস্য কি বলছে? যে সাকল্য নামে একজন ঋষি রয়েছেন। পাণিনি বলছেন এই সাকল্য নামে যে ঋষি রয়েছেন তিনি বলেছেন এই যে অয় আয় অব আব যেগুলো বলছো, বয় হসন্ত ইয় হসন্ত যেগুলি রয়েছে সেগুলি কার্যকালে লোপ পাবে, তুমি লোপ করে দিতে পারো। তাহলে শ্রিয়ায় অর্থ, এখানে যে পরে যে অটা দেখছো এই অটাও লোপ হয়ে যেত, আয়ের যে অন্তঃস্থয় সেই অন্তঃস্থয় হসন্ত লোপ হয়ে যায়। লোপের পর আবার সন্ধি হবে না কিন্তু, তখন ধিয়া অর্থ এই রকম রূপটা হতো। ধিয়া আলাদা করে অর্থ,
দুটো রূপই সঠিক। সাকল্য মুনির মত পাণিনি অ্যাকসেপ্ট করেছেন, তাই তিনি তার গ্রন্থে সূত্র আকারে তুলেছেন। অ্যাকসেপ্ট না করলে তো তুলতেন না। সুতরাং যখন লোপ সাকল্যস্য পড়ছো, যখন তোমরা এচ অয় আব আয় আব পড়ছো বাড়িতে, তখন কিন্তু অবশ্যই জানবে ওই প্রত্যেকটা উদাহরণের একটা করে বিকল্প হয়, প্রত্যেকটা উদাহরণের দুটো করে রূপ হয়, আর দুটো রূপই কিন্তু তোমায় জানতে হবে এবং স্পষ্টভাবে জানতে হবে। পরীক্ষায় কিন্তু এটা ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল, এখান থেকে কিন্তু উদাহরণ দেয় এই সূত্রটা থেকে। এসএসসিতে স্বরসন্ধি আমি বলেছি আত্মনেপদ, স্বরসন্ধিতে যেমন বলেছি যে সন্ধি নিষেধ যেমন ইম্পর্টেন্ট বলেছি, আসার জন্য সন্ধি নিষেধ থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি, আর হচ্ছে এরকম একটা দুটো সূত্র রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু বেশি হয়। অকসবর্ণে দীর্ঘ দেবে না, হ্যাঁ, ইকোজনচি দেবে না, এই ধরনের সূত্রগুলো কিন্তু দেয়। সূত্র দেবে না, সূত্রের উদাহরণ দেবে। তবু আমরা একটু সূত্রগুলো পড়ে রাখবো একদম প্রথম দিকে যেহেতু এটা রয়েছে। আচ্ছা, নেক্সট, শখে অর্পয় সন্ধৌ পরিণত রূপম প্রদর্শতাম। আচ্ছা, শখে অর্পয়, দেখো শখে একার রয়েছে, দন্তশখ হয় একার, তারপর অর্পয়। এইবার আগেরটাই কি দেখলাম, ধিওই ঐকার ছিল, সেখানে ওইয়ের জায়গা আয় হয়েছিল, তাহলে পাণিনিত্য সূত্র রয়েছে একারের জায়গাতে অয় আসবে, সখয় অর্পয় হওয়া উচিত ছিল। কিন্তু পাণিনি ঠিক তার পরে সূত্র করেছেন এং ও পদান্তাদ অতি। এং, এং মানে একার আর ওকার, পদান্তাত কোনো একটা পদের অন্তে এং রয়েছে, মানে একার বা ওকার রয়েছে। সখী শব্দে আমরা দেখছি এটা শখে হয়েছে, আর পরে অথ রয়েছে মানে অকার রয়েছে। অতি মানে অকার পরে থাকলে, অথ তার সপ্তমীর এক বচনে হয় অতি। যদি পরে অকার থাকে তাহলে কি হবে, বলছে তাহলে পূর্বরূপ একাদেশ হবে। পূর্বরূপ একাদেশ আমরা সন্ধিতে বুঝিয়েছিলাম, পূর্বরূপ একাদেশ কাকে বলে, পররূপ একাদেশ কাকে বলে। পূর্বরূপ একাদেশ হবে, মানে এই ক্ষয় একার আর এই অকার, এদের দুজনের মধ্যে সন্ধি হচ্ছে একার আর অকারের মধ্যে, তাহলে এদের দুজনের সন্ধিতে পূর্বরূপ একাদেশ মানে একারটা বলবৎ হবে, একারটা থেকে যাবে, আর পরেরটা থাকবে না। তাহলে শখে অর্পয়, এখানে কিন্তু শখয় অর্পয় এরকম কিন্তু করছি না, কারণ এঙ্গ পদান্তাদতি পরবর্তী সূত্র। তাহলে এখানে কি দাঁড়ালো, একারান্ত পদ এবং ওকারান্ত পদ যদি দেখি, পদের অন্তে আছে কিন্তু মাঝখানে নয়, কিন্তু নে যুক্ত অর্পয়, নেটা কোনো পদই নয়, পদ হতে হবে, পদের মাঝখানে যদি থাকে তাহলে কিন্তু এই শখে অর্পয় পূর্বরূপ একাদেশ এটা হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এঙ্গ পদান্তাত অতি তার প্রমাণ সূত্র রয়েছে। আচ্ছা, এবার দেখো শখে অর্পয় কি হতে পারে, যা ছিল তাই কি হতে পারে, সন্ধি নিষেধ কি হতে পারে না, সন্ধি নিষেধ হতে পারে না। এখানে সন্ধি নিষেধ যেমন ছিল তেমন লিখে দিয়েছে, ফলে এই অপশানটা হবে না। গ্রামার যখন পরীক্ষায় করবে খুব মনোযোগ দিয়ে শুনবে, যেটা হচ্ছে বলে তোমার মনে হচ্ছে খুব ভালো কথা, কিন্তু বাকিগুলো হচ্ছে না কেন, এই প্রশ্নটা যেন তোমার মনে থাকে যে বাকিগুলো হচ্ছে না কেন, তাতে সময় লাগবে। এবং এই 10 দিন 15 দিন যেটুকু সময় রয়েছে সেই সময়টুকুতে গ্রামারের যত প্রশ্ন সলভ করবে, যেখান থেকে করো, আমার এখানে করো, অন্য বই থেকে করো, প্র্যাকটিস সেট থেকে করো, বাকি অপশান কেন হচ্ছে না সেটা বিচার করে তারপর উত্তর করবে। তাতে যদি তোমার একটা প্রশ্ন করতে 5 মিনিট লাগে এই মুহূর্তে, অবশ্যই দেবে। এই জন্য আমি আগের দিন বারবার বলছিলাম যে প্রশ্ন পাওয়ার সাথে সাথে সবাই ঝাপাঝাপ সাবমিট করে দিচ্ছ কেন, প্রশ্ন পেয়েছো কি পাওনি দেখি, 15 মিনিটের মধ্যে 20 মিনিটের মধ্যে 60খানা প্রশ্ন সাবমিট হয়ে গেছে, 60খানা প্রশ্ন তাদের হয়ে গেছে, কি করে হলো? সময় নাও, টাইম নাও। প্র্যাকটিস সেট মানে আমি জানা প্রশ্ন পেয়েছি ঝাপাঝাপ উত্তর করে দিলাম তা নয়, তোমাকে সময় নিতে হবে, ভাবতে হবে, ব্রেনকে প্রিপেয়ার করতে হবে আগামী দিনটার জন্য, সে যাতে পরীক্ষা হলে ভাবতে পারে। আচ্ছা, শখে যুক্ত অর্পয়, তাহলে কী হলো, শখে অর্পয়টা আমরা উত্তর জানলাম, ঠিক কথা। তাহলে শখে অর্পয় আলাদা আলাদা করে যেটা লেখা রয়েছে সেটা কি হতে পারে না, হতে পারে না, কারণ সন্ধি নিষেধের কোনো জায়গা নেই। আচ্ছা, শখার্পয়, শখা আকার হয়ে গেছে, হ্যাঁ, আকার তো হবে না, একার আর অকার মিলে আকার কখনো হতে পারে না। আবার দেখো ঠিক একই রকম বানান রয়েছে, শখার্পয় জফালা হয়েছে, তাতে আবার আকার হয়েছে, তাহলে এটাও হতে পারে না। এখানে আরও কিছু হতে পারতো, হ্যাঁ, আরও কিছু হতে পারতো, তারও প্রসঙ্গ রয়েছে। এখানে সন্ধি নিষেধও হতে পারতো, ঠিক আছে। আচ্ছা, সন্ধি নিষেধেরও কিন্তু এখানে জায়গা আছে, এটা কিন্তু আমি ভুল বললে চলবে না। এই যে শখে অর্পয় দিয়েছি, এখানে সন্ধি নিষেধের একটা ছোট্টখাটো জায়গা রয়েছে, যদি এটা
সম্বোধন যদি এটা কি বলবো দ্বিবচনান্ত পদ হতো, সখে দ্বিবচনান্ত পদ কি কোথাও আছে সখী শব্দের দ্বিবচনে? না, কোথাও নেই, তাহলে তো হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, আবার আরেকটা ক্ষেত্রে যদি এটা হয় প্লুত প্রগৃহ্যা অচিনিত্যম, প্লুতস্বর যদি ধরি এটাকে, মানে এই প্রশ্ন দেখো কত রকমভাবে প্রশ্নকে প্যাচে ফেলা যায়। সখে সম্বোধনে রয়েছে, হে সখী অর্পণ করো, প্লুতস্বর যদি ধরা হয়, এইবার তাহলেই হচ্ছে সমস্যা। প্লুতস্বর কী করে ধরবো? এবার প্লুতস্বর ধরলে এটা রাইট, প্লুতস্বর ধরলে এখানে সন্ধি নিষেধ হয়। প্লুত প্রগৃহ্যা অচিনিত্যম, পরে অচ থাকায় নিত্য রূপ হবে, যেমন আছে তেমন থাকবে। এইবার আমাকে প্রশ্নে দিয়েছে 4টে রূপ, আমি তো দুটোতে রাইট করতে পারবো না। এইভাবে লজিক্যালি ভাবো, আমাকে এই 4টে রূপের মধ্যে 2টো রূপে আমি কোনোভাবেই রাইট করতে পারবো না। তুমি জানছো দ্বিতীয়টা হবে, বাকি দুটো তো হবে না, ঠিক আছে, এই দ্বিতীয়টা হবে, এটা যদি তুমি জানো তাহলে তুমি কোনটা করবে, প্রথমটা করবে না দ্বিতীয়টা করবে? দুটোই তোমার কাছে ঠিক মনে হচ্ছে, তুমি জানবে যেটা অধিক ঠিক, যেটা বেশি ঠিক, যেটা বেশি প্রসিদ্ধ সেটা করবে। এই যে সখে অর্প প্লুতস্বর, তুমি কি করে বুঝলে এটা প্লুতস্বরই আছে? প্লুতস্বর হতে পাশে একটা 3 মতো দেওয়া থাকতো, না দিলেও চলে, কিন্তু বেশিরভাগ সময় দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি, নাহলে বোঝা যাবে না এটা প্লুতস্বর কিনা। তাহলে একটা ছোটোখাটো সংশয় রয়েছে। গ্রামাটিক্যালি এটা দেখলে কিন্তু সন্ধি নিষেধ করা যায় এটাকে। এবার আমি ভাবছি আমাকে দুটোর মধ্যে তো একটা করতে হবে, তাহলে কি করব? আমরা প্রথমটা বেশি সঠিক, যেটা বেশি সঠিক, পরীক্ষা এরকম মনে হতে পারে যে দুটোই তোমার সঠিক মনে হচ্ছে, তখন কি করব? তখন অবশ্যই যেটাতে তোমার পার্সেন্টেজ বেশি সেখানে যাবে, চিন্তাভাবনার পার্সেন্টেজ সাপোর্ট যেটাই তুমি বেশি পাচ্ছ ব্রেন থেকে, যুক্তি থেকে, সেটাই যাবে। এইভাবে কিন্তু পরীক্ষা হলে বিচার করে উত্তর করতে হবে। অনেক সময় মনে হতে পারে স্যার দুটোই তো উত্তর রাইট ছিল, কি করব? না, যেটা সঠিক অনেক বেশি সেটাকে করতে হবে, যেটার প্রসিদ্ধতা অনেক বেশি সেটা করতে হবে। আচ্ছা, নেক্সট, কারণ এটা এসএসসি, এসএসসিতে এই ধরনের চিন্তাভাবনার জায়গা আছে। হ্যাঁ, নেট সেট হলে আমি বলতাম না, অন্যরকম ব্যাপার সেখানে। আচ্ছা, মহৎ যুক্ত সকটম, সন্ধিতে পরিণত রূপ কী? প্রশ্ন সংস্কৃতে থাকুক আর যাই থাকুক, মহৎ সকটম দেখে আমরা বুঝতে পারছি। আচ্ছা, যারা মাইক ভিডিও অন রেখেছো প্লিজ ভিডিওটা অফ করবে। হ্যাঁ, আচ্ছা, মহৎ যুক্ত সকটম, সন্ধিতে পরিণত রূপ কী? পরে যদি তালব্য স থাকে, আমরা দেখেছিলাম যে তয়ের সঙ্গে পরের বর্ণের নানা রকম বর্ণের মারামারি হয়েছে, তয়ের সঙ্গে চয়ের মারামারি হয়েছে, তয়ের সঙ্গে লয়ের মারামারি হয়েছে। কে অবশিষ্ট থেকেছে? বিভিন্ন সময় বিভিন্ন অবশিষ্ট থেকেছে, তকে তুলে ভাগিয়ে দিয়েছে, সেখানে নিজের লোক বসিয়ে দিয়েছে, এরকম আমরা দেখেছি ভিডিওতে বা আলোচনাতে দেখেছি। তো তয়ের পর যদি তালব্যসা থাকে, তখন তা বলছে না আমিও কিছুটা কিন্তু ক্ষমতার অধিকারী, আমাকে পাল্টালে ভাই আমি তোমায়ও পাল্টে দেবো। তাহলে ত কী বলছে? তুমি আমাকে পাল্টে চ করতে পারো, তোমাকেও আমি পাল্টে তালব্যসাকে পাল্টে ছ, তাহলে মহৎ যুক্ত সকটাম মহৎ ছকটাম, চয় ছ হয়ে গিয়েছে। আমি কোনো সূত্রে যাচ্ছি না, ব্যঞ্জন সন্ধির কোনো সূত্রে যাচ্ছে না, তোমরা বাংলাতে সূত্রের নিয়মগুলি পড়ো, পড়ে লেখো, মুখস্থ করো, সন্ধি হয়ে যাবে। ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি গেল। মধুযুক্ত ইদম, সন্ধিতে পরিণত রূপ, তাহলে মধু রস্যুকারটা কী হয়ে যাবে? ব হয়ে যাবে। ম ধয় বয় রশ্মি, ম ধয় ব, ধয়ের নিচে এই রস্যুকারটাকে ব বানিয়ে দাও, পরের রস্যইটাকে রশ্মিকার বানিয়ে দাও, মধ্যিদম। মানের দিকে তাকাতে যাবে না, সন্ধিতে মানে ভাবতে গেলে হবে না। মধ্যিদম শব্দ তো কোনো দিন শুনিনি, এই আবার দেখতে কেমন লাগছে, উচ্চারণ কেমন কেমন লাগছে, তাহলে বোধহয় এটা হবে না, এইরকম চিন্তা অনেকের আসে, কিন্তু সেটা করা যাবে না। সন্ধিতে অর্থের কোনো গুরুত্ব নেই, মানে 99% গুরুত্ব নেই বলাটা ভুল, কিন্তু 99% তোমার দেখার দরকার নেই, সেটাই বলতে চাইছি, তোমার দেখার দরকার নেই যে মানে কি দাঁড়ালো। তাহলে মধু এবং সব কটা বর্ণ আছে কিনা একটু খেয়াল করতো। এই যে মধ্যম, কতগুলো অক্ষর দেখো বাদ দিয়ে দিয়েছে, ইদমের দ বাদ দিয়েছে, ফলে এটা তো কোনো রকমভাবেই হবে না। মধু ইদম আলাদা আলাদা লিখেছে, সন্ধি নিষেধ, এটা তো দ্বিবচনান্তও নয়। হ্যাঁ, দীর্ঘকারান্ত একারান্ত ইদুদের দ্বিবচনম আমরা পড়েছি, কোনোটাই নয়, এটাও হচ্ছে না। হ্যাঁ, মধু রস্যুকার আর পরে রস্যই, দুটো মিলে দীর্ঘকার কোনোভাবেই হতে পারে না, অকসা বর্ণে দীর্ঘ কোনোভাবেই হতে পারে না। সুতরাং এই যে বাকিগুলো কেন হবে না, এই যুক্তিটা যেন তোমার কাছে থাকে এবং সঠিকভাবে সেটা যেন থাকে, তাহলে এটা গেল। নেক্সট, শীতযুক্ত ঋতার্থ, সন্ধৌ পরিণত রূপম প্রদর্শতাম, শীতযুক্ত ঋতার্থ। আচ্ছা, আমাকে যদি কেউ মনে করো যে ডিস্টার্ব করো, আমি কিন্তু এখান থেকে সরাসরি বের করে দেবো কাউকে, যদি আমি এখানে দেখি যে কথা শুনছো না। হ্যাঁ, কার ভিডিও অন রয়েছে একটু দেখি তো।
ওকে, অফ করেছে, থ্যাংক ইউ। সিস্টেম মেনে চলবে, তাতে সবার সুবিধা হবে। যদি মনে করো ক্লাস করার কোনো প্রয়োজনীয়তা নেই, সময় নষ্ট হচ্ছে, করবে না। আমি তো যথেষ্ট এইসব বিষয়ে করা, পরে ভিডিও দেখে নেবে, কোনো রকমের ডিস্টারবেন্স যেন না হয়। এত রাতে সবাই সময় নষ্ট করে মোবাইলের ডেটা নষ্ট করে ক্লাস করতে এসেছে, এতক্ষণ ধরে ক্লাস করছে, কেউ ফালতু সময় নষ্ট করার জন্য নয়, প্রত্যেকটা মিনিট গুরুত্বপূর্ণ। তাহলে শীতযুক্ত ঋত, তাহলে ঋত শব্দ যদি পরে থাকে, আমরা দেখেছি, হ্যাঁ, এটা কি করবো আমরা, শীতার্ত, এরকম রূপটাই করবো। এটাই এসএসসিতে দিলে এটাই করবে, শীতার্ত করার দরকার নেই, শীতার্ত করবে, বৃদ্ধিই করবে। শীতযুক্ত ঋত, রিকারের জায়গায় আর হয়েছে, বৃদ্ধি হয়েছে, শীতার্ত। নেক্সট, ধাবনযুক্ত ছাগো, এই ধরনের উদাহরণ কিন্তু ভালো উদাহরণ। ধাবনযুক্ত ছাগো, নয় হসন্তের সঙ্গে ছ থাকলে কি হচ্ছে, ছ এর বর্গ কোন বর্গ আমাকে একটু দেখতে হবে। হ্যাঁ, ছ আমরা জানি তালু থেকে উচ্চারিত হয়, তালব্যসার সঙ্গে একটা যোগাযোগ রয়েছে, যখন সন্ধি পড়িয়েছিলাম বলেছিলাম, ইচু যশানাং তালু, এটা কোথার থেকে উচ্চারিত হয়, তালু থেকে উচ্চারিত হয়। চ, ছ, জ, ঝ, ইয় সকলেই তালু থেকে উচ্চারিত হয়। আগে নয় হসন্ত রয়েছে আর পরে ছ রয়েছে, তাহলে কি হয়ে গেল, নয় হসন্তটা অনুস্বার হলো, একটা তালব্যসা হলো, ধাবংশ ছাগ। উদযুক্ত স্থিত, উৎযুক্ত স্থিত, উত্থিত, থয় থয় রশ্মি দেওয়া রয়েছে, কিন্তু আমার যুক্তিতে তয় থ বলে মনে হয়, কিন্তু বেশিরভাগ না, অনেক বইতে, সব বইতে না, অনেক বইতে থয় থয় দেওয়া থাকে। আমার যুক্তিতে শুধু স্থা ধাতুর যে রূপটা রয়েছে, উদ এর পরে যদি স্থা ধাতু থাকে, তাহলে স্থা দন্তস্ব থয় আকার, সেই স্থার দন্তস্বটা লোপ পায়, শুধু দন্তস্ব লোপ পাবে। তাহলে আগে যেটা রয়েছে সেটা তয় হসন্ত, ত থ দ, তয় হসন্ত, উৎ স্থিত, থয় থ হয়ে গেল কি করে, যেমন উৎযুক্ত স্তম্ভনম, হ্যাঁ, এটা উদ না দিয়ে উৎ হওয়াটা সঠিক ছিল, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা উত্থিত থয় থয় দিলে এটাই দেবো, এটাই বেশি রাইট বলে আমার মনে হয়, কারণ বেশিরভাগ বইতে আছে। কিন্তু উৎযুক্ত স্তম্ভনম যখন দেখছি, বা স্তম্ভদের যখন দেখছি, স্তম্ভ, উৎযুক্ত স্তম্ভ বা স্তম্ভনম যখন দেখছি, তখন উতের তটা ত রয়েছে, এবং হ্যাঁ, এটা একটা ঠিক, এটা ওটা একটা যুক্তি, পরে থ থাকার জন্য থ হতে পারে, হ্যাঁ, পরে থ থাকার জন্য থ হতে পারে। আবার কিছু কিছু বইতে তয় থয়ও আছে, কিছু কিছু বইতে থয় থয়ও রয়েছে। তোমাদের কাছে সঠিক যুক্তি থাকলে পরে আমার গ্রুপে আলোচনা করে বলে দেবে, ঠিক আছে। আচ্ছা, উত্থাম বনমে কিন্তু তয় ত রয়েছে, তয় থ নয় কিন্তু, সেটা দেখে নেবে। স্তম্ভ যেটা রয়েছে, স্তম্ভ, উৎযুক্ত স্তম্ভ, রস্যু তয় ত ময় ব, এরকম রয়েছে। নেক্সট, প্রেজতে, ভালো উদাহরণ। এই একটা দুটো শব্দের জন্য, আবার বলছি কথাটা, একটা দুটো শব্দের জন্য পাণিনি যে সূত্রগুলো করেছেন সেইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ব্যাকরণ কৌমুদি খুলবে, সেখানে দুটো তিনটে করে উদাহরণ রয়েছে একটা সূত্রে, একটা সূত্রে দুটো তিনটে করে উদাহরণ, আর কোনো উদাহরণ নেই, কিন্তু অকসবর্ণে দীর্ঘ খুঁজে দেখো, দিয়ে 5-7খানা 10-12খানা করে এক একটা শব্দের জন্য, মানে এক একটা আর সঙ্গে অ প্লাস অ এর জন্য অ প্লাস অ রস্যই প্লাস রস্যই, রস্যু প্লাস রস্যু, এইগুলোর জন্য প্রত্যেকটার জন্য 4-5টা করে উদাহরণ রয়েছে, ওগুলো দেবে না। কিন্তু যেখানে দেখছো একটা দুটো করে উদাহরণ পাচ্ছি, তিনটে করে উদাহরণ পাচ্ছি, আর কোনো উদাহরণ নেই, সেই জায়গাগুলো কিন্তু পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করার জন্য। তো প্রেজতে ঠিক সেই রকম একটা জায়গা। তাহলে প্রো উপসর্গ রয়েছে, পরে এ যতে একটা ধাতু নিষ্পন্ন পদ রয়েছে। হ্যাঁ, কী করে বুঝলাম ধাতু নিষ্পন্ন পদ, তার জন্য আমাকে অল্প অধ্যক পড়াশোনা করতে হবে। তে আতে অন্তে সে আতে দে, এই যে দেখতে পাচ্ছি তে, এ যতে, তাহলে উপসর্গ তারপরে যদি ধাতু থাকে, তাহলে কি হচ্ছে, প্রযুক্ত এ যতে, প্রতে একটা অকার ছিল, আর এ যতেতে একার ছিল, ওই একারটাই থেকে গেল, অকারটা থাকলো না, একে বলা হয় পররূপ একাদেশ, পররূপ একাদেশ। তাহলে এঙি পররূপম, এং যদি থাকে, এং যদি পরে থাকে, এঙি, এং কারা, মাহেশ্বর সূত্র তার জন্য জানতে হবে, একার আর ওকার, এ বর্ণ আর ও বর্ণ, কার বলছি, কার বলাটা ঠিক নয়, এ বর্ণ আর ও বর্ণ, এই দুটিকে আমরা এং বলতে পারি। এরা যদি পরে থাকে তাহলে পররূপ একাদেশ হবে, তার মানে পরেরটা বর্তমান থাকবে। প্রযুক্ত এ যতে, প্রতে একটা অকার রয়েছে,
4 নম্বর উত্তর দেওয়া ছিল। আচ্ছা, এঙি পররূপম, আমার এখানে উত্তর দেখো দেখাই রয়েছে, দেখাই যাচ্ছে কি উত্তর আছে। এং, কারণ আমি দেখতেই পাচ্ছি এই যততে একার রয়েছে, তাহলে পরে উপসর্গের পরে একার রয়েছে এবং সেটা অবশ্যই ধাতুর। তখন কি রয়েছে, আমরা পররূপ একাদেশ করেছি। নেক্সট, গোযুক্ত অগ্রম, হ্যাঁ ভালো উদাহরণ, খুব ভালো উদাহরণ এই উদাহরণটা। গোযুক্ত অগ্রম কি কি হতে পারে? ওকার থাকলে এচ অয়ব আয়ব সূত্রানুসারে অব আদেশ হতে পারে। গব, গব অয়হসন্ত গব। তাহলে গোযুক্ত অগ্রম গবগ্রম হতে পারে, এখানে দেওয়া নেই। গবগ্রম হতে পারে, এখানে কোথাও পাচ্ছি না, যাক গেল। আবার অবং আদেশও হতে পারে। অবং স্ফোটায়নস্য বলে একটি সূত্র রয়েছে, অবং স্ফোটায়নস্য। স্ফোটায়ন মুনি বলছেন যে গো স্থানে অবন আদেশ না করে অব আদেশ না করে অব আদেশ করো। তাহলে গোযুক্ত অব, গ শব্দের জায়গায় এই ওকারটা তুলে দিয়ে এখানে অব বসাও, তাহলে হয়ে যাবে গব, তার সঙ্গে অগ্র করলে অকার আকার মিলে অকার অকার মিলে আকার হয়ে যাবে গবাগ্রম। তাহলে গবাগ্রমটা স্ফুটায়ন মুনির মতে সিদ্ধরূপ। আবার এই যে যেমন যেমন রয়েছে তেমন তেমন, আচ্ছা আরেকটা রূপ বলে দিই, যদি আমি এচ অয়ব আয়ব করি তাহলে লোপসাকল্যস্যও করতে পারবো। লোপসাকল্যস্যতে কি বলছে, গো স্থানে গব হবে, মানে গোয়ের ওকার স্থানে অব হবে, তাহলে হলো গ বয়সন্ত গব। তাহলে গব যদি হয় বয়সন্তর লোপ করো, তাহলে গ শুধু থাকছে গ অগ্রম। ও স্থানে অব আদেশ হচ্ছে, গ অগ্রমও হতে পারে। আচ্ছা, আবার কি সর্বত্র বিভাষা গো, সর্বত্র বিভাষা গো সূত্রানুসারে বিকল্পে এই পররূপ একাদেশ দেখো, এই পূর্বরূপ একাদেশ হচ্ছে। তো যাই হোক, এখানে সবকটা উত্তর রয়েছে, এইটা একটু দেখে নেবে, হ্যাঁ এটা বাড়িতে ভালো করে দেখবে। এই গো শব্দ দিয়ে যে উদাহরণটা রয়েছে সেই উদাহরণটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ। আচ্ছা, এগুলো ইম্পর্টেন্ট নয়। উ ইতি সূত্রে, হ্যাঁ সন্ধিতে ইতি ছন্দ পরিণত রূপং প্রদর্শতাম, সন্ধির পরিণত রূপ কী হবে? আগের দিনে আমরা পড়েছি এক স্বর বিশিষ্ট যদি অব্যয় থাকে তাহলে সন্ধি নিষেধ হয়। বিকল্পে, বিকল্পে আবার এই যে ইতি ছন্দ পরিণত উ ইতি, আচ্ছা এখানে তো পুরোটা দেওয়া হয়নি। উ, আচ্ছা আচ্ছা সরি, উ প্লাস ইতি, আচ্ছা উ প্লাস ইতি, এখানে সন্ধি নিষেধ হয়, বিকল্পে সন্ধিও হয়। তাহলে উটা কি হয়েছে, বয় হসন্ত হয়েছে, তার সঙ্গে ইতি হয়েছে, বিতি হয়েছে, বয় রস্যি তয় রস্যি, মানে রস্যুটা ইকোজনচি সূত্র যদি আমি করি, রস্যু বা দীর্ঘ উ এদের স্থানে বয় হসন্ত আসছে, তার সঙ্গে ইতি করলে বিতি হতে পারে অথবা সন্ধি নিষেধও হতে পারে, কারণ এক স্বর বিশিষ্ট অব্যয় এবং নিপাত। আচ্ছা, তাবুভৌ, যখন কোনো একটা শব্দ দেখবে কঠিন বলে মনে হচ্ছে সন্ধিতে, তখন ওটাকে 2-3 বার করে উচ্চারণ করবে। যখন কোনো শব্দ পরীক্ষাতে কঠিন বলে মনে হচ্ছে তখন সেটাকে 2-3 বার করে আওয়াজ করে উচ্চারণ করবে, যাতে নিজের কানে পর্যন্ত পৌঁছায় শব্দটা। কেন বলছি, সেই শব্দটা যদি তুমি কানে শুনতে পাও ভালো করে, তাহলে তুমি বুঝতে পারবে যে এটা কী শব্দ হতে পারে ভাঙা অবস্থাতে। তাবুভৌ, দেখো তাবুভৌ উভৌ কথাটা কিন্তু তুমি বুঝতে পারছো, তাহলে এই উভৌ কথাটা যখন বুঝতে পারছো, উভৌ কথাটাকে আলাদা করো, একটা অক্ষরকে তো আগে চেনো, একটা পদকে আগে চেনো, যে না উভৌ কথাটাকে আমি চিনতে পেরেছি। এই উভৌ কথাটা এবার দেখো কোথায় কোথায় রয়েছে, কোন কোন অপশানে রয়েছে। অপশান টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো এমসিকিউ পরীক্ষার জন্য তুমি আন্দাজেও উত্তর করতে পারবে এসএসসিতে যদি কোনো উত্তর জানা না থাকে, কারণ এসএসসিতে অপশান দেখে অনেক উত্তর করা যায়, আমি বলবো না ওইভাবে করতে, কিন্তু শেষ উপায় যদি কখনো হয় তাহলে কিন্তু অপশান বারবার বিশ্লেষণ করলে কিন্তু যাবে। দেখো উভৌ শব্দটা তুমি বুঝতে পেরেছো, আমি যে কিছুই জানি না তার জন্য বলছি, উভৌ শব্দটা হয়েছে। উভৌ শব্দটা এবার দেখো কোথায় 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 রয়েছে, উভৌ এই একটা রয়েছে আর এই একটা রয়েছে, তো প্রথমটা আর দ্বিতীয় লাস্টেরটা তুমি এইভাবে কিন্তু উত্তর বের কর। আবার এখানে দেখো ভয় ঔকার রয়েছে, তাহলে লাস্টে তো ঔকার থাকবে সন্ধিতে, মানে সন্ধিতে যে শব্দটা শেষে রয়েছে তার তো কোনো পরিবর্তন হবে না। তাহলে যেখানে পরিবর্তন হবে না সেটাকে দেখি তো সব প্রশ্নের সঙ্গে উত্তরের কোনো মিল পাচ্ছি কি না। প্রশ্নের সঙ্গে দেখো উত্তরের এই একটা লাস্টের একটা, অটোমেটিক্যালি একটা বাদ চলে গেল। কেউ যদি নাও বোঝে অটোমেটিক একটা অপশান সে বাদ দিতে পারবে।
তো যাই হোক, উভৌ শব্দটা আমি চিনতে পেরেছি, উভৌতে দুটো, এই যে প্রথম অপশান আর শেষ অপশান, এ আর ডি অপশান দেখতে পাচ্ছি। তাহলে এই দুটো মধ্যে আবার কোনটা হবে? তা যুক্ত উভৌ আর তো যুক্ত উভৌ, ওকার থাকলে অব হবে। তাহলে এখানে অব দেখতে পাচ্ছি, তাব মানে একটা অব বা আব কিছু একটা দেখতে পাচ্ছি। তাহলে তাব এটা হওয়া উচিত ছিল তাব উভৌ, তার মানে তাবটা এসেছে তৌ থেকে। অথবা এই তো বানান ভুল রয়েছে, বানান ভুল আছে, এই অপশান ভুল আছে, ঠিক আছে। হ্যাঁ অপশান ভুল আছে, অপশান ভুল আছে, অপশান ভুল হ্যাঁ রয়েছে। সেটা তো ভাবছি ওকার নেই। হ্যাঁ তাহলে অপশান ভুল আছে এই, অবাদেশ, হ্যাঁ অবাদেশ হচ্ছে, তাই যে ওকার হলে তো অবাদেশ হয়, ও হ্যাঁ হ্যাঁ, হবে ওই তো। জন্যই বললাম এইভাবে তুমি বিশ্লেষণ করলে বানান ভুল পেয়ে যাবে। তাহলে এখানে বানান ভুল রয়েছে, তাহলে এখানে যদি আমরা বানান ঠিক করতে যাই তাহলে আমাকে করতে হবে ঔকার করতে হবে। হুম, স্যার 3 নাম্বারটা ওকার রয়েছে মনে হচ্ছে। 3 নম্বরটা না, এটা বানান দেখো উভো কিন্তু আছে, উভয় বানানটা ঠিক নেই। রস্যু হ্যাঁ। ভয় ওকার রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এটা বানান ভুল ছিল, আমি বানান ঠিক করে দিলাম। যাদের পরীক্ষা দিয়েছো বানান ভুলের জন্য 1 নম্বর 2 নম্বরের জন্য তো কোনো বিষয় নয়, অনেক সময় প্রিন্টিং টাইপের জন্য অসুবিধা হয়। হ্যাঁ, এটা ঔকার করে দিয়েছি, সুতরাং ঔকারটা এখানে আব হবে তাব। এইভাবে যদি তুমি একটু ধরে ধরে একটা একটা শব্দের জন্য একটু বাড়িতে সময় দাও, আমি এখানে সময় দিচ্ছি তার কারণ কি, তুমি বাড়িতে এইভাবেই সময় দিয়ে দিয়ে আলোচনা করে করে পড়ো। নিয়ম দেখার দরকার নেই, তুমি আগে দেখো এর মধ্যে কি কি অক্ষর দেখতে পাচ্ছ, নিজের অবজারভেশন পাওয়ারটাকে বাড়ানোর চেষ্টা করো, তারপর তুমি নিয়মের কথা ভাবো। আর অপশানটাকে সঙ্গে নিয়ে চলো, অপশানটা অবশ্যই একবার করে দেখে নেবে। আর প্রশ্ন সবাইকে বলছি, সবাই প্রশ্ন 2-3 বার করে পড়বে, সোজা প্রশ্ন হলেও পড়বে। সোজা প্রশ্ন বলে উত্তর দাগিয়ে দিয়ে ম্যাক্সিমাম ছেলে মেয়ে চলে আসে, আমি খুব সিরিয়াস কথা বলছি, কিন্তু তোমরা নিজেরাও করেছো এরকম, সোজা প্রশ্ন ভেবেছো, উত্তর দাগিয়ে দিয়েছো, সেটাকে আর দেখার প্রয়োজন মনে করনি, একবার পরেই উত্তর করে দিয়েছো। সেই প্রশ্নের মধ্যে কিন্তু কোনো ট্রিক থাকলেও থাকতে পারে, অপশানের মধ্যে থাকতে পারে ট্রিক। সুতরাং প্রশ্নটাকে কি করবে, অন্তত 2-3 বার পড়বে, চোখটাকে বড় বড় করে খুলে ভালো করে দেখার চেষ্টা করবে যে যা পড়ছি সেটা আমার মস্তিষ্ক পর্যন্ত যাচ্ছে তো, মানে যা লেখা আছে তাই পড়ছি তো, ভুল পড়ছি না তো। কোথাও হয়তো 9 লেখা রয়েছে, 9টা চোখে পড়লো না, কোথাও হয়তো সন্ধিতে একটা আকার রয়েছে, আকারটাকে আমি অকার পড়লাম, ভুল হয়ে যেতে পারে। ঠিক এই ভুলগুলো কিন্তু হয় এসএসসিতে, বারবার বলছি এই ধরনের ভুল যেন না হয়। খাতায় লিখে রাখবে যে আমাকে কি করতে হবে, পরীক্ষার আগে আমি এগুলো আলোচনা আবার করব। তো যাই হোক, এটা হলো নেক্সট। এবার আবার সমাসের কতগুলো প্রশ্ন এখানে চলে এসছে। অধি হরি ইতি সামাসিক পদস্য বিগ্রহ বাক্যম অস্তি, এটার বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্য মানে লৌকিক বিগ্রহ বাক্য চেয়েছে। আচ্ছা, অধিহরি কি হবে, এই যে অধিটা এসেছে এটা বিভক্তি অর্থে এসেছে, বিভক্তি অর্থে অধি শব্দ, অধি অব্যয়টি এসেছে হরি শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয়েছে। তাহলে এখানে হচ্ছে হরৌ, এই যে হরৌ, এই হরি শব্দের সঙ্গে ই বিভক্তি মানে সপ্তমীর এক বচন করে হয়েছে হরৌ। তাহলে এইটার ব্যাস বাক্য, এবং এইটা নেটে একবার দিয়েছে এই প্রশ্নটা, অধিহরি এই শব্দটাই দিয়েছে, এটার ব্যাস বাক্য মানে লৌকিক, ব্যাস বাক্য নয় লৌকিক বিগ্রহ বাক্য চেয়েছে। আর অলৌকিক বিগ্রহ বাচ্চা হরি ই অলৌকিক বিগ্রহ বাক্য মানে সপ্তমীর এক বচন। নেক্সট, উপকৃষ্ণম ইতি পদস্য অলৌকিক বিগ্রহ বাক্য অস্তি, না পদস্যালৌকিক, অলৌকিক বলেছে, হ্যাঁ এই দেখো দেখেছো, অনেক সময় আমাদের চোখে পড়ে না, একটু আগে আমি বললাম কি চোখে পড়ে না বলো তো, এই যে পদস্য, এই যে এই একটা অকার বা আকার রয়েছে, হ্যাঁ পদস্থা, আমি পড়বো কি পদস্য লৌকিক বিগ্রহ বাক্য অস্তি, এইভাবে পড়ে বেরিয়ে গেলাম। আর প্রথমে রয়েছে কৃষ্ণস্য সমীপম, মানে হ্যাঁ তাই তো উপকৃষ্ণমের লৌকিক বিগ্রহ এটাই হয়, এটাই ক্লিক করব। কিন্তু না, ওই যে পদস্য অলৌকিক হয়ে গেছে পদস্যালৌকিক, সন্ধি করে দিয়েছে। সংস্কৃততে প্রশ্ন হবে না ঠিকই, কিন্তু কোনো কারণে যদি একটা প্রশ্ন এদিক ওদিক করে দেয় এরকম, বাংলাতেই নয় সন্ধিযুক্ত করে দিল। হুম, তো যাই হোক, অলৌকিক বিগ্রহ বাক্য আমাকে বের করতে হবে। অলৌকিক বিগ্রহ বাক্য তোমাদের দেওয়ার সম্ভাবনা খুব কম, তবু অলৌকিক বিগ্রহ বাক্য একটা দুটো তো জানা উচিত। অলৌকিক বিগ্রহ বাক্য কিছুই না, লৌকিক বিগ্রহ বাক্য যেটা রয়েছে সেটার থেকে বিভক্তি বচন যদি আলাদা করে দাও, মূল পদ থেকে বিভক্তি বচনটাকে আলাদা করতে হবে। যেমন কৃষ্ণস্য সমীপম হচ্ছে লৌকিক বিগ্রহ বাক্য, তাহলে কৃষ্ণস্য, এখানে কৃষ্ণস্য পদে কোন বিভক্তি রয়েছে, ষষ্ঠীর এক বচন রয়েছে,
ষষ্ঠীর এক বচনে শুভ বিভক্তি কি, যে 21টা শুভ বিভক্তি রয়েছে, সুঔ জ সমস টাভ্যাম বিষ ইত্যাদি ইত্যাদি রয়েছে, তার ষষ্ঠীর এক বচনটাই কী হয়? ষষ্ঠীর এক বচন মস হয়। তাহলে কৃষ্ণর থেকে আমি যদি মস আলাদা করি, তাহলে কৃষ্ণস্ব রূপটাকে আমি আলাদা করতে ভাঙতে পারলাম, মানে কৃষ্ণস্ব পদ থেকে তোমায় ভাঙতে হবে, কৃষ্ণ মস হয়ে গেল কৃষ্ণস্ব। আর সমীপ অর্থে উপ অব্যয় ব্যবহৃত হয়, তাহলে কৃষ্ণ মাস উপ, এটা হচ্ছে অলৌকিক বিগ্রহ বাক্য। এটা লৌকিক বিগ্রহ বাক্য, এটা অলৌকিক বিগ্রহ বাক্য। অলৌকিক মানে শুধু গ্রামারিয়ানদের জন্য এর কার্যকারিতা রয়েছে, সাধারণ লোকের জন্য নয়। সাধারণ লোককে এই বাক্যটা বললেই সে মানে বুঝে যাবে। আচ্ছা, ঋক সামে ইত্যত্র ক সমাস, দেখেই বুঝতে পারছো যে ঋক সামে মানে ঋগ্বেদ এবং সামবেদ দুটোকে একসঙ্গে বোঝাচ্ছে। ঋক সামে, এবং একার কোথার থেকে এলো? আমি তো জানি ঋক আর সাম, ঋক সাম হওয়া উচিত ছিল, কিন্তু সমাজ যখন করব তখন তো অবশ্যই তাকে একটা পদে পরিণত করতে হবে। এবং ঋক আর সাম কটা বস্তু? দুটো বস্তু, দুটো বস্তুকে বোঝাচ্ছে। তাহলে দুজনকে আমাকে কি করতে হবে? দ্বিবচনে করতে হবে। তাহলে দ্বিবচনে কী হয়েছে? ইতরেতর দ্বন্দ্ব সমাস হয়েছে। ঋক এবং সাম ক্লিবলিঙ্গ হওয়ায় দ্বিতীয়ার এক বচন ফলম ফলে ঋক সামে, এইভাবে দ্বন্দ্ব সমাস হয়েছে। নেক্সট, বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত ক সমাস, কোনো সংজ্ঞাই যার নেই, বিশেষ সংজ্ঞা কোনো সংজ্ঞাই কিন্তু দেওয়া হয়নি। যেমন সব সমাসে দেখেছে প্রায়ণ পূর্ব পদার্থ প্রধান, প্রায়ণ উত্তর পদার্থ প্রধান, প্রায়ণ অন্য পদার্থ প্রধান, প্রায়ণ উভয় পদার্থ ইত্যাদি ইত্যাদি দেখেছো। বা চার্থে দ্বন্দ্ব বা অব্যয়ং বিভক্তি সময় ইত্যাদি, তৎপুরুষ প্রধান কর্মধারয় ইত্যাদি ইত্যাদি নানা সংজ্ঞা তুমি দেখেছো। কিন্তু এমন একটি সমাস রয়েছে যার কোনো সংজ্ঞায় নেই, বিশেষ সংজ্ঞা, বিশেষ কোনো সংজ্ঞা নেই, সংজ্ঞা নেই মানে বিশেষ কোনো সংজ্ঞা নেই। সেই সমাসের নাম কি? ভট্টজি দীক্ষিত একে কেবল সমাস বলেছেন। এবং এই প্রশ্নটা একটা নেটের প্রশ্ন, এই জন্য এটা সংস্কৃততে রয়েছে। আমি কিন্তু নেটের প্রশ্ন এখানে দিইনি, গোটা 8-10টা প্রশ্ন রয়েছে যেগুলো ভালো প্রশ্ন বলে মনে হয়েছে, যেগুলো এসএসসির জন্য উপযোগী, সেইগুলোই রেখেছি, বাকি সব দিকে বাংলাতে লেখা রয়েছে। তাহলে বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত কি? কেবল সমাসটাকেই বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত। দেখবে আমি যখন স্যার, হ্যাঁ স্যার হেনা বলে মেয়েটি তখন থেকে সেই ফার্স্ট থেকে ক্যামেরা অন করে রেখেছে, বিভিন্ন অঙ্গভঙ্গি দেখাচ্ছে, আর খুব প্রবলেম হচ্ছে স্যার। অঙ্গভঙ্গি দেখাচ্ছে, এই মাত্র অফ করলো। না তাই তো? ওকে, চলো টাটা বাই বাই। অঙ্গভঙ্গি দেখাচ্ছে মানে বুঝলাম না, কি করছিল বলো তো? হেনা মাইক অন করো, আমি তোমার সাথে কথা বলতে চাইছি। কি সমস্যা তোমার? ক্লাস করছে তো, আর ও ক্যামেরাটা অফ করছে না, তখন ধরে খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু বলতে পারছিলাম না। আচ্ছা, আমি আরেকবার সতর্ক করছি, আমি কিন্তু হেনা এখানে বের করে রেখেছি। নেক্সট টাইম যদি আমি ক্যামেরা অন দেখি, আমি কিন্তু বা কেউ আমাকে রিপোর্ট করে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে বের করে দেবো। এখান থেকে কিন্তু যে কোনো সময় বের করে দেওয়া যায়, খুব সাবধান, ঠিক আছে? দুবার ওয়ার্নিং দিলাম, তৃতীয়বার কিন্তু ওয়ার্নিং দেবো না। প্রত্যেকে যথেষ্ট সিরিয়াস, সবার সময়ের দাম রয়েছে। তাহলে বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত কোন সমাস? বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত সমাস হচ্ছে কেবল সমাস। এবং এটা প্রশ্নটা কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এসএসসির জন্য ইম্পর্ট্যান্ট। কারণ আমরা যখন সমাস পড়িয়েছিলাম একদম প্রথম দিকে বলেছিলাম যে সমাসস চতুর্বিধ ইতিতু প্রায়বাদ, এই বক্তব্যটি কোন সম্প্রদায়ের, এটা যেমন বলেছিলাম। আবার বলেছিলাম সমাজ যে 5 প্রকার, এইটা কাদের মত বা কে বলেছেন সেটাও উল্লেখ করেছিলাম। এবং সমাজ যে 6 প্রকার, সেটা আবার কোন হিসাবে 6 প্রকার? কর্মধারয় দিগুকে ধরে 6 প্রকার না, কোন হিসাবে? সুপাং সুপা সুপাং তিঙা, ওই যে সূত্রটি কারিকাটি রয়েছে সেই হিসাবে 6 প্রকার। তো সমাস কত প্রকার, কি কি, এটা তো একদম বেসিক প্রশ্ন সমাসের। সুতরাং এই প্রশ্নটা ভালো প্রশ্ন আমার মতে। তীর্থে কাক, তীর্থ কাক ইত্যত্র সমাস, এটা কি সমাস? সপ্তমী তৎপুরুষ, সপ্তমন্ত পদ রয়েছে, দেখেই বুঝতে পারছো। নেক্সট, সহরি ইত্যত্র ক সমাস, সহজ সূত্র মানে সহজ উদাহরণ সহরি। হ্যাঁ দেখো, হরি শব্দে কোনো বিভক্তিবচন কিচ্ছু নেই, আর এই সহ শব্দের জায়গায় স এসে বসেছে, মানে একটা অব্যয় আছে শুরুতে। এইটুকু দেখেই তুমি বলতে পারো এটা অব্যয়ভাব সমাস হয়েছে। আচ্ছা, যদি এটা তুল্যার্থক বহুব্রীহি হতো, তাহলে কিন্তু একটা বিসর্গ বা কিছু একটা থাকতো, অব্যয় পদ হতো না, কোনো একটা সুবন্ত পদ হতো।
পুংলিঙ্গবাচক বা স্ত্রীলিঙ্গবাচক পদ হতো। সহার্থক বহুব্রীহি আমরা পড়েছি। এই হচ্ছে এইটুকুর পার্থক্য ওইটার সাথে। কুম্ভকার ইত্যত্র ক সমাস, এটাও সকলে জানো, উপপদ তৎপুরুষ। হ্যাঁ, এটা একটা বিশেষ প্রক্রিয়া রয়েছে কুম্ভকার শব্দটি তৈরি করার পিছনে, একটা বিশেষ প্রত্যয় রয়েছে। উপপদ তৎপুরুষে সেই প্রত্যয়গুলো থাকলে, ড প্রত্যয়, অন প্রত্যয়, এরকম কিছু প্রত্যয় রয়েছে, সেই প্রত্যয়ান্ত পদগুলো যদি হয় তখন উপপদ তৎপুরুষ করা যেতে পারে। এটা একটা যেমন উপপদ তৎপুরুষের বৈশিষ্ট্য। আরও সহজ বৈশিষ্ট্য কি, পরে আমরা দেখব ব্যাস বাক্যে একটা কৃদন্ত পদ রয়েছে, ব্যাস বাক্যে একটি কৃদন্ত পদ রয়েছে। পঙ্কে জায়তে যত্তৎ, জায়তে রয়েছে। কুম্ভম করতি যশ, এর একটা তিঙন্ত পদ রয়েছে, কৃদন্ত না, তিঙন্ত পদ রয়েছে, একটা ক্রিয়াপদ রয়েছে। সেগুলোকে আমরা উপপদ তৎপুরুষ হিসাবে ভাবতে পারি। এটা একটা সহজ উপায়। তিষ্ঠদ্গু প্রভৃতিনি চ সংজ্ঞায়াম। তিষ্ঠদ্গু এখানে কী বা তিষ্ঠদ্গু প্রভৃতিনি, তিষ্ঠদ্গু প্রভৃতিনি বলে পাণিনির একটি সূত্র রয়েছে। প্রভৃতিনি চ, তিষ্ঠদ্গু প্রভৃতি শব্দ নিপাতনে সিদ্ধ, কোনো নিয়ম লাগবে না। পাণিনি বলছেন এইগুলো সব নিপাতনে সিদ্ধ, এগুলো সব অব্যয়ীভাব সমাসে। তিষ্ঠন্তি গাব যস্মিন কালে, গরুরা যে সময়ে অবস্থান করে সেই সময়টাকে বলে তিষ্ঠদ্গু। সন্ধ্যাবেলায় সবাই এক জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে গরুগুলি, তাকে তিষ্ঠদ্গু বলা হয়েছে। তো এটা অব্যয়ীভাব সমাসে কোনো নিয়ম ছাড়াই, মানে নিপাতনে, নিপাতনও একটা নিয়ম, মানে কোনো নিয়মে খাটছে না, মানে ওইটাই নিয়ম, অব্যয়ীভাব সমাস হচ্ছে। দ্বিত্রা ইম্পর্টেন্ট একটা উদাহরণ। আগেরবার পঞ্চসা এসেছিল, 5টা বা 6টা। তোমার কাছে কটা ফল রয়েছে, তাহলে 5-6টা হবে। তাহলে 5কে বোঝালো না 6কে বোঝালো না, ওই ফলগুলোকে বোঝালো। তোমার কাছে কটা পুতুল হয়েছে, 2টো বা 3টে, হ্যাঁ 2-3টে, পুতুলকে বোঝালো না, 2কে বোঝালো না 3কে বোঝালো। তাহলে দ্বিত্রা, পঞ্চসা, এই শব্দগুলো কোন সমাসে নিষ্পন্ন? অন্য পদার্থ প্রাধান্যে নিষ্পন্ন, বহুব্রীহি সমাসে নিষ্পন্ন। আচ্ছা, নিত্য সমাসস্য কতি ভেদা, নিত্য সমাসের কতগুলি ভেদ রয়েছে? দুটি ভেদ রয়েছে। একটা হচ্ছে অবিগ্রহ নিত্য সমাস, মানে যেখানে বিগ্রহ বাক্য করাই যাবে না, যেমন কৃষ্ণ সর্প, একটা শব্দ, একটা পদ, একে কোনোভাবে বিগ্রহ বাক্য করা যায় না। কেন? কৃষ্ণ সর্প মানে হচ্ছে কেউটে সাপ। এবার তুমি যদি বিগ্রহ বাক্য করো তাহলে কি হবে? মানেটাই পাল্টে যাবে, কেউটে সাপ আর থাকলো না, যে কোনো কালো সাপ হয়ে গেল। তার মানে অবিগ্রহ নিত্য সমাস, ওর কোনো বিগ্রহ করা যাবে না। আর একটা কি রয়েছে? অস্বপদ বিগ্রহ নিত্য সমাস, নিজের পদ নেই, ও বাইরে থেকে একটা পদ অধ্যাহার করে নিয়ে এসছে, নিয়ে এসে ও সমাস বানিয়েছে। যেমন চিত মাত্রাম, হ্যাঁ, দেশান্তরম, অন্য দেশ, ছিল অন্য আর দেশ, হয়ে গেল দেশান্তর, অন্তর শব্দটা এক্সট্রা চলে এলো। তার মানে অস্বপদ, নিজের পদ দিয়ে বিগ্রহ বানাতে পারেনি, ও বাইরের একটা লোককে ডেকে নিয়ে এসছে বিগ্রহ বানানোর জন্য। নিজের বাড়ির সমস্যা নিজে সমাধান করতে পারেনি, বাইরের লোক ডেকে নিয়ে এসছে। ওটা অস্বপদ, স মানে নিজে, দন্তস্বয় ব, অস্বপদ বিগ্রহ নিত্য সমাস। এবার 2 রকম নিত্য সমাস রয়েছে। সংখ্যা বংশেন, ভালো সূত্র, সমাসের সহজ এবং ইম্পর্টেন্ট সূত্র। ইতি সূত্রেণ কিং সমাস ভবতি বা কো সমাস ভবতি, কি সমাস হয়? সংখ্যা বংশেন আমরা পড়েছি, সংখ্যাবাচক শব্দ থাকবে এবং বংশবাচক, বিদ্যাগত বংশ এবং জন্মগত 2 রকম বংশ হয় আমরা জানি। তো সংখ্যাবাচক শব্দ বংশবাচক শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয় এবং সেই সমাস অব্যয়ীভাব সমাস। তাহলে অব্যয়ীভাব সমাসেও কিন্তু সংখ্যাবাচক শব্দের গুরুত্ব রয়েছে, শুধু দ্বিগু সমাস নয়। এই জায়গাগুলো হচ্ছে দ্বিগুর সঙ্গে অব্যয়ীভাবের কনফ্লিক্ট। যেখানে এরকম কনফ্লিক্ট রয়েছে, দেখলে মনে হবে 2টো জায়গাতেই হতে পারে, সেইগুলোকে বেশি গুরুত্ব দেবে, কারণ সেখানে মাস্টারমশাইয়ের অপশান দেওয়ার জায়গা থাকবে, প্রশ্নকর্তার অপশান দেওয়ার জায়গা থাকবে, কনফিউশন তৈরি করার জায়গা থাকবে, সেইগুলোকে বেশি ভালো করে পড়বে। যখন পড়ছো তখন খেয়াল করো যে কোনগুলো 2টো উত্তর হতে পারে, সেইগুলো প্রশ্নকর্তারও তো মনে হতে পারে যে কোনটা বেশি ইম্পর্টেন্ট দেখি তো, তুমি সেইভাবে ভাবো, দেখবে তুমিও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন খুঁজে বের করতে পারবে। এটাই টেকনিক, আর কোনো টেকনিক নেই। তো সংখ্যা বংশেনও সূত্রানুসারে অব্যয়ীভাব সমাস হয়, এটা একটা অব্যয়ীভাব সমাসের সূত্র। সপ্তানাম গঙ্গানাম সমাহার ইত্যত্র কেন সূত্রেণ সপ্তগঙ্গম, সপ্তগঙ্গম বলা হয়েছে। হ্যাঁ, সপ্তগঙ্গম কোন সূত্র অনুসারে হতে পারে? আচ্ছা, নদী ভিষ্টা বলা হয়েছে, এটা কি ঠিক আছে? কে বলবে? হ্যাঁ, ঠিক আছে, নদী ভিষ্টি হবে। ওকে, ঠিক আছে।
আচ্ছা, আর লোহিত গঙ্গম, উন্মত্ত গঙ্গম এইগুলোও কিন্তু অব্যয়ীভাব সমাসের উদাহরণ, কারণ ওগুলি সংজ্ঞা বুঝিয়েছে। হুম, সংজ্ঞা বুঝিয়েছে যে অন্য পদার্থে চ সংজ্ঞায়াম, অন্য পদার্থে চ সংজ্ঞায়াম, অন্য পদের অর্থ প্রাধান্য পাবে, আবার সে সংজ্ঞা বোঝাবে। অর্থাৎ বহুব্রীহি সমাস দেখে মনে হতে পারে কিন্তু হবে অব্যয়ীভাব। এই জন্য লোহিত গঙ্গম, উন্মত্ত গঙ্গম এই শব্দগুলো কিন্তু অন্য সমাসের সঙ্গে একটা কনফ্লিক্ট রয়েছে। সুতরাং এই উদাহরণগুলো কিন্তু যখন পড়বে একটু মাথায় রেখে পড়বে যাতে ভুলে না যাও। আচ্ছা, নদীভিশ্চা সূত্রে কি বলেছে? নদীবাচক শব্দের সঙ্গে সমাহার অর্থে অব্যয়ীভাব সমাস হতে পারে। নদীবাচক শব্দের সঙ্গে সমাহার অর্থে অব্যয়ীভাব সমাস হতে পারে, নদীবাচক শব্দ রয়েছে। আচ্ছা, মহৎ, আবার দেখো বাংলা অক্ষরে চলে এসেছি। মহৎ যুক্ত ঋষি, অনেকে মহর্ষি করেছ, অনেকেই করেছ মহর্ষি। কেন বলো তো? কারণ আমাদের মস্তিষ্কের মধ্যে যে শব্দটা আমরা বেশি শুনেছি সেটা স্টোর হয়ে থাকে। যখনই তার কাছাকাছি কোনো শব্দ আমরা শুনি তখন আমাদের ব্রেন সেই শব্দটা সাপ্লাই করে, সিমিলার ওয়ার্ড সাপ্লাই করে। এই জন্য মহর্ষি কথাটাতে অনেকেই টিক মেরে দিয়েছো। আমি এখানে যে রেসপন্স 126 জন রয়েছে, এটা খুললেই আমি দেখতে পারবো যে মহর্ষিতে টিক আছে। তাহলে আমি তো দেখলাম না মহর্ষি কি দিয়েছে, মহাযুক্ত ঋষি দিয়েছে না মহৎযুক্ত ঋষি দিয়েছে, আমি খুলেই দেখলাম না। দিয়েছে ব্যঞ্জন সন্ধি, আমি করে দিলাম স্বরসন্ধি। মহর্ষি তো স্বরসন্ধি, আমি তো দিয়েছি ব্যঞ্জন সন্ধি। মহৎ তয় হসন্ত রয়েছে, কি আছে সেটা দেখতে হবে বারবার। এটা এই ধরনের ভুল কিন্তু সবার মানে অনেকের হয়, যে কি আছে সেটার দিকে তাকাচ্ছি না আমি। বারবার এই ভুলটা আমি কারেক্ট করার কথা বলছি সবাইকে, যেখানে কিন্তু কি আছে আগে দেখো, কি পড়ে এসেছো তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কি আছে সেটা দেখা, অবজারভেশন পাওয়ার। তাহলে মহৎযুক্ত ঋষি, তয় হসন্ত রয়েছে, তারপর স্বরবর্ণ রয়েছে। কি করব? সরাসরি স্বরবর্ণটাকে যুক্ত করে দেব। যুক্ত করে দিয়ে মহৎ ঋষি, এখানে উত্তর দেওয়া নেই, এটা উত্তর পড়েনি, এটা উত্তর পড়েনি। তাহলে তয় হসন্ত দয় হসন্ত হবে। আবার পাচ্ছি স্যার নেট আপ ডাউন, হ্যাঁ নেট আপ ডাউন হলে তো শুনতে অসুবিধা হবেই। আচ্ছা, মহৎ যুক্ত ঋষি, তয় হসন্তটা দয় হসন্ত হবে, বর্গের তৃতীয় বর্ণ হয়ে ত থ দ, আর রিকারটা রি হিসাবে যুক্ত হয়ে যাবে। এবার মহর্ষিতে দেখো, এই যে মহৎ ঋষিতে শেষে বিসর্গ রয়েছে, তাহলে কোনটায় কোনটায় বিসর্গ আছে? লাস্টেরটাই আছে। মহৎ ঋষি, এই একটা মহৎ ঋষি, এই একটা মহৎ ঋষি, তাহলে এইটাই ঠিক হবে। আচ্ছা, এটাই উত্তরটা পড়েনি, উত্তরটা আমি দিয়ে দিই। এই যে মহৎ ঋষি, এই জন্য অনেকে এটা হয়তো উত্তর দেখতে পারবে না, সাবমিট করলেও নাম্বার পাবে না। হ্যাঁ, এইবার পাবে মহৎ ঋষি। তাহলে এটাই উত্তর হচ্ছে। তাহলে বুঝতে পারছি চোখের ভুল কিভাবে হয়। মহৎ ঋষি, মহর্ষি। হ্যাঁ, আমি এখানে খুললেই দেখতে পারবে, কিন্তু খুললে আবার সময় নষ্ট হবে, আমি যাব না। নেক্সট, আচ্ছা, দূত শব্দস্য, আচ্ছা দূত শতস্য প্রতিদিব্যতি। দূত কি করছে? 100 টাকা দিয়ে পাশা খেলছে, 100 টাকা জুয়ায় লাগিয়েছে। আমি উদাহরণটা পড়ানোর সময় বলেছিলাম, কিরে কত লাগাবি? বলে 100 টাকার লাগা, 100 টাকার জুয়া লাগা, হ্যাঁ অমুক নাম্বারে 100 টাকার লাগা। তাই দ্রুতক্রিয়াকারী যে পাশা খেলছে সে কী করছে? 100 টাকার জুয়া খেলছে। তো আমরা যখন এই দিবস তদর্থস্য ব্যবহৃপণ সমর্থয় পড়েছিলাম, বি পূর্বক অবপূর্বক রি ধাতু, এই ব্যব বি অব পূর্বক রি ধাতু আর পন ধাতু, দুটো ধাতু, বি অব রি আর পন, এই দুটো ধাতুর অর্থ কি হবে? পাশা খেলা অর্থ বা কেনাবেচা অর্থ যদি হয় তাহলে আমরা ষষ্ঠী বিভক্তি করতে পারি। আবার দেখলাম দিবস তদর্থস্য বলে বানিয়ে আরেকটা সূত্র করে বললেন না, দীপ ধাতুর যদি প্রয়োগ থাকে তাহলেও হবে। ঠিক তারপরে তিনি আরেকটা সূত্র করলেন, বলছে বিভাষা উপসর্গে, উপসর্গপূর্বক যদি দীপ ধাতু থাকে তাহলেও হবে, কি হবে? ষষ্ঠী হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? দীপবতীর আগে একটা প্রতি রয়েছে, তার মানে উপসর্গ রয়েছে। তাহলে এই বিভাস উপসর্গে এই সূত্রানুসারে কিন্তু এখানে ষষ্ঠী বিভক্তি হয়েছে। নেক্সট, দিবসস্য সকৃত ভোজনম। স্যার বাকি অপশনগুলো আরেকবার বলে দিন না। বলবো, একটা সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, দিবস তদর্থস্য মানে কি? এখানে যদি থাকতো শতস্য দিব্যতি, 100 টাকার জুয়া খেলছে,
তাহলে দিবস তদর্থস্য হতো। আচ্ছা, ব্যবরিপন সমর্থয়, যদি এখানে পনতে থাকতো তাহলে আমি এই সূত্রটা করতাম। আর যদি উপসর্গপূর্বক দীপধাতু থাকে, তাই আমি বিভাষা উপসর্গে ষষ্ঠী বিভক্তি খুলবে, পাণিনীয় শব্দশাস্ত্র বা পাণিনিয়ম খুলবে, পেয়ে যাবে। নেক্সট, দিবসস্য সকৃত ভোজনাম। এই উদাহরণটিকে আমি বেশ ইম্পর্টেন্ট উদাহরণ হিসেবে বলেছি যখন ষষ্ঠী পড়িয়েছি। বলেছি যে যদি সময়বাচক কোনো অধিকরণ থাকে, সময়বাচক কোনো শব্দ রয়েছে এবং তাতে ষষ্ঠী বিভক্তি রয়েছে, সময়বাচক শব্দ, সময়বাচক মানে অধিকরণ, কারোকে আমরা জানি কালাধিকরণ হোক বা আধারাধিকরণ হোক, আমরা জানি সপ্তমী বিভক্তি হয়। কিন্তু এই কালবাচক অধিকরণ যদি হয় এবং তাতে যদি ষষ্ঠী দেখো, তাহলে ষষ্ঠীর একটাই সূত্র কার্যকর হবে, কৃত্ব অর্থ প্রয়োগে কালে অধিকরণে। সেখানে কি বলেছে যে কৃত্ব মানে কতবার, এই রকম অর্থ যদি প্রযুক্ত হয় তাহলে কালবাচক অধিকরণের ষষ্ঠী হবে। একে কেউ কেউ অধিকরণের ষষ্ঠীও বলে থাকে, এর ডাকনাম অধিকরণের ষষ্ঠী, কারণ দিনটা একটা অধিকরণবাচক শব্দ, কালাধিকরণ, তাতে ষষ্ঠী হয়েছে। কেন? কতবার কথাটা এসেছে, সকৃত মানে একবার, দিনে একবার সে খাচ্ছে, তাই দিবসস্য সকৃত ভোজনাম। তাহলে দিবসস্য ষষ্ঠন্ত পদ এবং কালবাচক শব্দ, এই দুটো লজিক তুমি দেখো এখানে রয়েছে কি না। হ্যাঁ আছে, এবং ষষ্ঠীতে এইরকম একটাই সূত্র রয়েছে, কালবাচক অধিকরণ হলে ষষ্ঠী হবে। এই একটাই সূত্র, সূত্রটা কি? কৃত্ব অর্থ প্রয়োগে কালে অধিকরণ। বেশ ইম্পর্টেন্ট একটা সূত্র। এই সূত্রের যতগুলো উদাহরণ রয়েছে একটু ভালো করে দেখে নেবে, কারকের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, দিনে 5 বার খায়, এটাও তো একই হবে। অবশ্যই একই হবে। এখানে কর্তৃকর্মণকৃতি হবে না? না, হবে না। এখানে ভোজনটা তো কৃত্য দিবসের নয়, হ্যাঁ, অন্নস্য ভোজনাম, কর্মে ষষ্ঠী হয়। এটা কি কর্মপদ? দিবসস্য কি কর্মপদ না ও কর্তাপদ? আচ্ছা, বোঝা গেছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। বৃত্ত সূচক কুচ প্রত্যয়ের ব্যবহার থাকবে না থাকবে, মানে অনেক সময় থাকবে কি না, এখানে তো নেই। কি বলছো? কৃত্য সূচক কুচ প্রত্যয়ের ব্যবহার থাকে, কৃত্ব, এখানে তো থাকে। কৃত্বসূচ, কৃত্বসূচ, সব প্রত্যয়ান্ত পদ আছে। সেই প্রত্যয়ান্ত পদ আলোচনা করার সময় এখন নয়, আমি ষষ্ঠী বিভক্তিতে আলোচনা করেছি। এখন প্রশ্ন করতে থাকলে সবাই একটা করে প্রশ্ন করবে, কোনো রকমভাবে ক্লাস কিন্তু শেষ হবে না। অধিভুবি রাম, ভালো একটা উদাহরণ। এই উদাহরণটা নেটের পরীক্ষায় এসেছে, একদম এসেছে বলছি, হ্যাঁ। অধিভুবি রাম, এখানে এই যে অধি শব্দটা রয়েছে, এই সরি অধি না, ভুবি শব্দটা রয়েছে, ভুবি পদটি রয়েছে, এই পদে কেন সূত্রে না সপ্তমী বিভক্তি ভবতি, কোন সূত্রে সপ্তমী হয়েছে? তাহলে অধিভুবি রাম মানে কি আগে জানতে হবে আমাকে, যে রাম এই পৃথিবীর অধীশ্বর। অধি মানে এখানে অধীশ্বর অর্থে ব্যবহৃত হয়েছে, স্বামী, মালিক, প্রভু অর্থে ব্যবহৃত হয়েছে। কোথাকার প্রভু? পৃথিবীর প্রভু। তাহলে পৃথিবী ভুবাহ হওয়া উচিত ছিল, ষষ্ঠী হওয়া উচিত ছিল, না হয় সপ্তমী হয়েছে। কেন? তার জন্য সূত্র রয়েছে যে যস্মাদ অধিকম, যার থেকে অধিক, কিসের থেকে অধিক? আর যার ঈশ্বর, যস্য চ ঈশ্বর বচনম, কারোর থেকে যদি অধিক বোঝায় আর কারোর যদি মালিক বা প্রভু বোঝায় তাহলে সপ্তমী করা যাবে, হ্যাঁ। তাহলে এই যে চ ঈশ্বর বচনম কথাটা রয়েছে, ঈশ্বর মানে প্রভু, যস্য চ ঈশ্বর, ঈশ্বর মানে মালিক বা প্রভু, ঈশ্বর মানে ভগবান নয়, এখানে যস্য ঈশ্বর, যার মালিক। তাহলে এখানে রাম পৃথিবীর মালিক, পৃথিবীর প্রভু, এরকম বলা হয়েছে, তাই এই সূত্রে সপ্তমী হয়েছে। এগুলো খুব আনকমন সূত্র, খুব একটা আমরা পড়িনি সাধারণত, কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু ফেলনা সূত্র নয়। নেক্সট, শতাথবদ্ধ, এই উদাহরণটা দিলেই সবাই ঝাপাং করে লাফিয়ে বিভাষা গুণে অস্ত্রিয়াম এটা করবে, বিভাষা গুণে অস্ত্রিয়াম এটা বলেই মনে হবে। কিন্তু এই একটা দুটো উদাহরণের জন্য পাণিনি একটা আলাদা আলাদা সূত্র করেছেন, তো এখানে যদি আমি সেই সূত্রের প্রয়োগ না করি তাহলে সূত্রটাই তো ব্যর্থ হয়ে যাবে, সূত্রটা প্রয়োগের কোনো জায়গা থাকবে না। বলছে শতাথবদ্ধ, বদ্ধ মানে সে আবদ্ধ হয়েছে, হ্যাঁ। কিসের জন্য? 100 টাকার জন্য আবদ্ধ হয়েছে। তার মানে 100 টাকার জন্য আবদ্ধ হয়েছে, তার পিছনে তাৎপর্যার্থ কি? যে সে 100 টাকা নিয়েছিল, দিচ্ছে না, হ্যাঁ, ধার নিয়েছিল, সে দিচ্ছে না, তাই তাকে আবদ্ধ করা হয়েছে, আটকে রাখা হয়েছে। টাকা ফেরত দিবি, তারপর তুই বাড়ি যাবি। বা দেখা গেলো তুমি কোনো দোকানে গেছো,
গিয়ে বেশ খাবার দাবার খেয়েছো, গিয়ে দেখলো মানিব্যাগটা নেই, টাকা পয়সা নেই, দোকানদার কি তোমায় ছেড়ে দেবে? দেবে না। তখন এই কন্ডিশন এসে দাঁড়াবে, শতাতবদ্ধ, সহস্রাতবদ্ধ, দশসহস্রাতবদ্ধ। হ্যাঁ, 10,000 টাকার মাল নিয়েছো, পয়সা নেই বলছো, বাসন কোসন মেজে দিয়ে যাও। তো এই রকম যে শব্দটি রয়েছে বা এই বাক্যটি যেটা রয়েছে, সেখানে বলছে অকর্তরি ঋণে পঞ্চমী। অকর্তরি, কর্তা হবে না, ঋণবাচক শব্দ হবে, তাতে পঞ্চমী হবে। তাহলে শত শব্দটা এখানে ঋণবাচক শব্দ, যে 100 টাকা ঋণ নিয়েছে, এত টাকা ধার নিয়েছে, ফেরত দিচ্ছে না। তাই এখানে বিভাষা গুণে অস্ত্রিয়াম কিন্তু হবে না। এখানে হেতু অর্থে পঞ্চমী করব না আমরা। এখানে ঋণবাচক শব্দ রয়েছে, ঋণ, এখানে কিছুটা হেতুর অর্থ আছে, কিন্তু পাণিনির একটা স্পেশাল সূত্র হচ্ছে এটা, যেখানে ওই একটা দুটো উদাহরণের জন্য এই সূত্রটা করা রয়েছে। সুতরাং সেটা ইম্পর্টেন্ট হওয়াটা স্বাভাবিক। সাধারণ লোকের নজর এখানে যাচ্ছে না। প্রশ্নকর্তা যদি মনে করেন একটা কঠিন প্রশ্ন করবেন, তো এই জায়গাটা সেটা হতে পারে। সোজা প্রশ্ন আসলে সবাই পারবে, সেটা নিয়ে আমাদের কারোর টেনশন নেই। কিন্তু বাই চান্স একটা যদি কঠিন প্রশ্ন হয়, কোথা থেকে হবে, সেই জায়গাগুলো তো আমাদের বিচার করতে হবে। সেই জায়গাগুলো কিন্তু এটা হতে পারে। তো যাই হোক, তাহলে এটা গেল। আর হেতেও তো হবেই না, অপাদানে পঞ্চমীও হবে না। নেক্সট, বনস্পতি, সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে। এটা নিপাতনে সিদ্ধ। অনেকে বনযুক্তপতি স্যার করেছে। বিভাষা গুণে অস্ত্রিয়ামটা একটু বুঝে। না, বিভাষা গুণে অস্ত্রিয়াম এখন বোঝানোর সময় নয়। আমার পঞ্চমী বিভক্তির ভিডিও দেখে নেবে, ওখানে ডিটেলসে আলোচনা করা আছে। এক কথায় আমি বলে দিই, এক কথায় বলে দিই, জিজ্ঞাসা করেছে যেহেতু, এক কথায় বলে দিই, যখন হেতু বোঝাবে এবং পঞ্চমী থাকবে তখন বিভাষা গুণে অস্ত্রিয়াম করবে। আর যখন হেতু বোঝাবে, তৃতীয়া আছে, তখন হেতও করবে। আর কোনো কনফিউশন রাখবে না। যখন হেতু বোঝাবে, পঞ্চমী হবে, তখন বিভাষা গুণে অস্ত্রিয়াম। আর যখন হেতু বোঝাবে, তৃতীয়া আছে, তখন হেতৌ। হেতৌ সূত্রানুসারে কিন্তু তৃতীয়া পঞ্চমী দুটোই হয় না। হেতৌ সূত্রানুসারে শুধু তৃতীয়া হয়, বিভাষা গুণে অস্ত্রিয়াম সূত্রানুসারে হেতু অর্থে শুধু পঞ্চমী হয়। এইটুকু জানলেই হবে। তারপর একটু বইপত্র দেখে নাও, আমার ভিডিও দেখে নাও। বনস্পতি, এটা নিপাতনে সিদ্ধ। বনস্পতি, একদম নিপাতনে সিদ্ধ, পরিষ্কার লেখা রয়েছে বনস্পতি, এইটাই সঠিক। নিপাতন, নিপাতন মানে কোনো নিয়মে খাটবে না। কোনো নিয়মে তুই বলতে পারো না যে এরকম কী করে হলো, বনস্য সঙ্গে আবার সমাসবদ্ধ, মানে সন্ধি কী করে হচ্ছে, হ্যাঁ এ তো সমাসের মতো বলে বলে সমাজ বলে মনে হচ্ছে না, এটা নিপাতনে সিদ্ধ। তৎকর, এরকম আরও কিছু রয়েছে, তস্কর, তদন্তস্বয় কর বিসর্গ, তস্কর, এটাও নিপাতনে সিদ্ধ। আচ্ছা, বৃহস্পতি, এইগুলোও কিন্তু সেই ব্যতিক্রমধর্মী এক্সাম্পল। বৃহস্পতি, বৃহস্পতি, বৃহৎ যুক্তপতি, তয় হসন্তটা দেখো বিসর্গ হয়ে গেছে, হ্যাঁ মানে দন্তস্বয় হসন্ত হয়েছে। তাহলে তয় হসন্ত দন্তস্বয় হসন্ত হবে, এরকম তো কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই। তাহলে এগুলো কি ওই নিপাতনে সিদ্ধর মধ্যে আমাদের ফেলতে হবে, বা বিশেষ প্রক্রিয়াতে সিদ্ধ। নেক্সট, গিহ যুক্তপতি, খুব ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ, খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় এসেছে। গি যুক্তপতি, গিষ্পতি, গিরপতি হতে পারে। এখানে কিন্তু শুধু গিষ্পতি উত্তরটা হবে, কারণ বাকিগুলোর বানান ভুল রয়েছে। গিরপতি হয়েছে কিন্তু বানান দেখো, গয় রশ্মি দিয়েছে, ওপরে আমার কী রয়েছে, গয় দীর্ঘি আছে। হ্যাঁ, এখানে গিষ্পতি দিয়েছে পরেরটা, কিন্তু দন্তস্ব দিয়েছে। এখানে গিরপতি দিয়েছে কিন্তু গির দিয়েছে, গিরপতি দিয়েছে, রটা রেফ হয়নি। সুতরাং বানানের ভুল, একটা একটা অক্ষরের, একটা একটা বর্ণের ভুল তোমাকে ধরতে হবে। ভো অম্বরীশ, আমরা জানি ভো ভগ অঘ অপূর্বস্য, মানে ভো অঘ, এদের পর যদি বিসর্গ থাকে, মানে এরা যদি থাকে তারপর যদি অ থাকে, তাহলে বিসর্গটা লোপ পাবে। তাহলে ভো রয়েছে, তাহলে বিসর্গটা লোপ পাবে। তাহলে ভো, দেখো লাস্টেরটা ভো অম্বরীশ, শুধু বিসর্গ লোপ পেয়েছে। আর লোপ হলে তারপরে আর সন্ধি হয় না, এই কথাটা বারবার বারবার বলা হয়েছে। একবার লোপ হয়ে গেলে, বিসর্গ লোপ হয়ে গেলে বা কোনো বর্ণ লোপ হয়ে গেলে, তারপরে আর তাকে জোড়া যায় না। মানে একবার ব্রেকআপ হয়ে গেছে, তারপরে তাকে তুমি আর কোনো রকমভাবে জুড়তে পারবে না। তাহলে ভো অম্বরীশ, সেখানে বিসর্গ ছিল, বিসর্গ লোপ পেয়ে গেছে, আর কোনো রকমভাবে তাকে তুমি জুড়তে পারবে না। এইভাবে কিন্তু সন্ধি বুঝিয়েছি। আচ্ছা, তাছাড়া আরও অনেক উদাহরণ রয়েছে, সব তো বোঝানো সম্ভব নয়, বই থেকে একটু নিজেরা পড়ে নেবে, আমি জাস্ট ধরিয়ে দেওয়ার কাজ করেছি। প্রাদুষ্কৃতম, প্রাদুষ্কৃতম। হ্যাঁ স্যার, স্যার আমি বলছি গৃহপতি কি হবে, বিকল্প তো গৃহপতি হয় আর গৃহপতি হয়, গৃহপতি কি হবে, তাহলে তিনটে হয়ে যাচ্ছে বিকল্প। হ্যাঁ হবে, কিন্তু আমি এখানে কি সেগুলো দিয়েছি, অপশানে কি সেগুলো আছে? না, আমি নেই, কিন্তু গৃহপতি কি হবে, মূর্ধন্য কি হবে?
অবশ্যই হবে। মানে প্রতিশব্দের পরে পরে থাকিলে গি ধু এই দুই পদে র যত বিসর্গের স্থানে বিকল্পে র হয়, মূর্ধন্যতেও কি হয়? মূর্ধন্য তোমার বলছো যে সংশয় আছে? হ্যাঁ হয় স্যার, হ্যাঁ হয়। স্যার, সংশয় এটা আছে স্যার। হয়। আচ্ছা দাও, এটা তুমি আরেকটু মূর্ধন্য খোঁজো, ঠিক আছে? তুমি আরেকটু না, খোঁজো। দুর্গাচরণে যা লেখা আছে আর কি, এই জন্য। কি বলছো বলো? স্যার এটা হবে পানীয় কৌমুদি শব্দ। দেখতে বলেছিলেন স্যার, কৌমুদি দেখছিলাম ওখানে এরকমই আছে, গিরপতি আর গিহপতি। মূর্ধন্যটা পাচ্ছি না ওখানে স্যার। আচ্ছা, আছে স্যার, পাণিনীয় শব্দশাস্ত্রে 71 পেজে আছে, কস্কাদিসু চ বলে একটা সূত্রে দেখিয়েছে। ঠিক, হুম। বলো। হ্যাঁ স্যার, ওই পাণিনীয় শব্দশাস্ত্রের 71 পেজে ওই মূর্ধন্য ষ দিয়ে আছে, হ্যাঁ মানে কস্কাদিসু চ সূত্রটার নাম দিয়েছে। ঠিক, তাহলে তো তুমি ওই ওই সূত্রে ওই গিস্পতি পেজটা হয়েছে। একটু দেখবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড। স্যার বলছি যে ওই যে বনস্পতি যেটা, ওটা তো কৌমুদিতে বনযোগ পতি আছে। না, বনস্য করবে, বনস্যই কর, নিপাতনে সিদ্ধ। তুমি আচ্ছা, পাণিনীয় তাহলে এখানে বোধহয় ভুল আছে। পানি নিয়ম দেখবে, পানি নিয়মে দেখবে পরিষ্কার লেখা রয়েছে বনস্পতি নিপাতনে সিদ্ধ। আচ্ছা স্যার, ঠিক আছে। কস্কাদিষু চ সূত্রানুসারে দন্তস্ব হচ্ছে, দন্তস্বটা কি মূর্ধন্যস্ব হবে কি হবে না সেটা একটা প্রশ্ন বললে, সেটা মূর্ধন্যস্ব হবে কি না, কিন্তু মূর্ধন্যস্ব তো জেনে এসেছি মূর্ধন্যস্ব হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, দেখেছি স্যার। না না, হ্যাঁ দেখেছি, ঠিক আছে হ্যাঁ স্যার। স্যার, মূর্ধন্যটাই হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ, ওটা ঠিক আছে স্যার। কস্কাদিসু চ সূত্রে বলে দিয়েছে স্যার, ঠিক আছে। ওকে, চলো। একটা কনফিউশন দূর হলো। হুম হুম, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এই জন্য না আমি এই ধরনের প্রশ্নগুলো তুলেছি, যাতে যেখানে এখানে কনফিউশন থাকার সম্ভাবনা বেশি, মানে সব তো তোলা সম্ভব নয় 60খানা প্রশ্নের মধ্যে, কিন্তু যতটা তোলা যায়। হ্যাঁ, আচ্ছা গেল ভো অম্বরীশ গেল। আচ্ছা, প্রাদুষ্কৃতম, এটার সন্ধি বিচ্ছেদ করতে বলেছে। প্রাদুষ্কৃতম কিছু লেখা নেই, মানে সন্ধি বিচ্ছেদই করতে বলেছে। এখানে দেখলে অপশান দেখলে বুঝতে পারছি আমরা যে প্র উপসর্গ রয়েছে, আবার কোথাও দেখছি প্রাদ রয়েছে, কোথাও প্রাদু রয়েছে। প্রথম অপশানটা যে কোনটা ঠিক। এই প্রাদু আত, প্র পূর্বক আত, হ্যাঁ, তার সঙ্গে উ আছে, মানে প্র উপসর্গের সঙ্গে আদু, এটাও একটা কিন্তু অব্যয় পদ। তো এই রকম থাকলে সেখানেও কিন্তু ওই মূর্ধন্যস্ব কিন্তু মানে দন্তস্ব হয়ে যাবে, তারপর সত্যতে মূর্ধন্যস্ব হয়ে যাবে। প্রাদুষ্কৃতম এই রূপটা কিন্তু ঠিক, এটা ব্যাকরণ কৌমুদিতে কিন্তু আলাদা করে এই উদাহরণটা তুলে দেওয়া রয়েছে। তো এটা একটু দেখে নেবে। এই উদাহরণটা আমার বেশ ভালো বলে মনে হলো, যে দেখলেও মনে হতে পারে যে প্রযুক্ত দুষ্কৃতম, হ্যাঁ, প্রযুক্ত দুষ্কৃতম মনে হতে পারে, কিন্তু তুমি যদি এই অপশানটা করো তোমাকে ভাবতে হবে প্রযুক্ত দুষ্কৃতমে তাহলে পয়রা ফলে আকারটা কোথার থেকে এলো, কোনো রকম জায়গা নেই আকার আসার, তার মানে প্রো দুষ্কৃতম হওয়ার কোনো জায়গা নেই। এইভাবে তোমাকে অপশান এলিমিনেট করতে হবে। নেক্সট, এস যুক্ত জাতি, সকলেই জানো স এবং এস এই দুটোর পরে যদি বিসর্গ থাকে বিসর্গ লোপ পায়, আর কিচ্ছু হয় না। এই যে বিসর্গ লোপ পেয়েছে, এস জাতি, বিসর্গ লোপ পেল, এই দুজন আর কাছাকাছি আসতে পারবে না, সন্ধি হবে না। মাতুহ যুক্ত রোদনাম, ওই বিসর্গ সন্ধির মধ্যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা নিয়ম, তার এক্সাম্পল হচ্ছে এই এক্সাম্পল, খুব ইম্পর্ট্যান্ট একটা নিয়মের এক্সাম্পল। মাতুহ যুক্ত রোদনাম, মাতুতে কি রয়েছে, ময়কার তয়রসু বিসর্গ রয়েছে, আর বিসর্গের পরে র রয়েছে, এবং এই বিসর্গটা অ ই উ এই তিনটের পর বিসর্গ প্লাস র, এবং নিয়মটা আমি বলেছিলাম খুব ইম্পর্টেন্ট নিয়ম, পরীক্ষা কিন্তু এটা থেকে দিয়েছে এসএসসিতে। তাহলে মাতুযুক্ত রোদনাম, এই উদাহরণটা দিয়েছে বলছি না, এই নিয়মটা দিয়েছে, নিয়মটা ইম্পর্টেন্ট, উদাহরণটা ইম্পর্টেন্ট নয়, নিয়মটা জানতে হয়। মাতুযুক্ত রোদনাম কী হয়ে যাচ্ছে, পরে র থাকার জন্য বিসর্গের আগের যে স্বর সেটা দীর্ঘস্বর হয়ে যাবে। তাহলে মায়াকার তয়রসুটা কী হয়ে যাবে, দীর্ঘকার। কোথায় আছে দেখি তো দীর্ঘকার, এই একটাতেই রয়েছে দীর্ঘকার, আর কোথাও দেখো দীর্ঘকার নেই, সব বানানের এদিক ওদিক রয়েছে। তাহলে এই দীর্ঘকারটা রয়েছে, এইটুকু যদি আমি ধরতে পারি আমার উদাহরণ একদম 100% রাইট, আমি বলতে পারবো অঙ্কের মতো। বিধুযুক্ত রাজতে সেম নিয়ম, বিধুযুক্ত রাজতে, তাহলে পরে র রয়েছে, আগে বিসর্গ রয়েছে, তাহলে কি হয়েছে, বিসর্গের আগের স্বরটা দীর্ঘকার হয়ে যাবে। কোথায় রয়েছে দীর্ঘকার, এই একটাতেই দেখো দীর্ঘকার রয়েছে, আর কোথাও নেই, বিধু রাজতে। নেক্সট, হরিযুক্ত রম্য, এসএসসিতে এই কারণে, এমসিকিউতে এই কারণেই হচ্ছে সহজ উত্তর করা, লেখা হলে কিন্তু পাস করার সম্ভাবনা কমে যায়, কিন্তু এসএসসিতে এমসিকিউ করার পর থেকে পাস করার সম্ভাবনা তুলনামূলকভাবে বেড়ে যাবে তুমি যদি একটু বুদ্ধি খাটিয়ে করো।
সব জায়গায় বুদ্ধির দরকার। হরিযুক্ত রম্য, সেম এক্সাম্পল, পরে র রয়েছে, কি করব, হ রয় রশ্মিটাকে রয় দীর্ঘি করব। এবার হরিযুক্ত রম্য, অনেক হলো এই তো রয় দীর্ঘি করে দিয়েছি, এটাকে টিক দিল, কিন্তু দেখো রম্যতে আছে, কিন্তু আমার পরীক্ষায় এই প্রশ্নে কী রয়েছে, রম্য রয়েছে, আমি কী করবো, হরিরম্য, ব্যাস, এইটা উত্তর, হরিরম্য। নেক্সট চলে আসবো পরেরটায়, বিধ অস্তগতম। যখন বুঝতে পারবে না তখন সেটাকে বারবার পড়ার চেষ্টা করবে। বিধর অস্তগতম, বিধ অস্তগতম, এই যে অস্তগতমটাকে তুমি আলাদা করতে পারলে, তাহলে এবার অস্তগতমটাকে যেহেতু আলাদা করেছো, এবার দেখো কোথায় অস্তগতম কথাটা রয়েছে। এবার তুমি দেখলে সব কটাতেই অস্তগতম দিয়েছে, ফলে আমার কোনো কাজ হলো না। এবার মাঝখানে যে র রয়েছে, রটা কোথার থেকে আসতে পারে এইভাবে ভাবো, তুমি নিয়ম ভুলে যাও, তোমার বুদ্ধি খাটাও, র কোথার থেকে আসতে পারে, র একমাত্র বিসর্গ থেকে আসতে পারে। বিধর বলে তো কোনো শব্দ নেই, বিধ বিধু থেকে হতে পারে, তাহলে এই রটাকে আলাদা করে বিসর্গ, তাহলে এই রটাকে বিসর্গ বানালে হয়ে গেল বয়রসি ধয় ওকার বিসর্গ, বিধ যুক্ত অস্তগতম, এই যে উত্তর পেয়ে গেলাম। নিয়ম ভুলে গেলেও তুমি এইভাবে পরীক্ষা হলে উত্তর করতে পারবে। পরীক্ষা হলে কিন্তু সব নিয়মও মনে থাকবে না, তুমি যত সহজ করে নিয়ম পড়ে যাও না কেন। প্র্যাকটিক্যাল লাইফ ইজ প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল লাইফ ইজ থিওরিটিক্যাল। তো যাই হোক, এইভাবে কিন্তু তোমাকে একটু অবজারভেশন পাওয়ার বাড়াতে হবে। আচ্ছা, এবং প্রশ্নের মধ্যেই উত্তর আছে, এটা মাথায় রাখবে, কিন্তু এই কথাটা মনে রাখবে, প্রশ্নের মধ্যে তুমি যদি একটু ভালো করে দেখাশোনা করতে পারো, একটু সামান্য বুদ্ধি খাটাতে পারো, প্রশ্নে এবং অপশনের মধ্যে তুমি সহজে উত্তর বের করতে পারবে। ততঃ যুক্ত হিতম, তদ্ধিতম, সঙ্গে সঙ্গে দেখলাম যে কেউ একজন হোয়াটসঅ্যাপে এটা তদ্ধিতম দিয়ে জিজ্ঞাসা করছে, এটা কেন হবে। লোককে জিজ্ঞাসা করার আগে নিজে একটু খাতা কলম নিয়ে কেন বসো না? লোকে বলে দেবে, তারপর তুমি জানবে এটা ঠিক এটা ভুল। কেন? তোমার নিজের ক্ষমতা নেই? বইটা খুলি একটু, বইটা একটু খুঁজে দেখি, সব লোকের কাছে জিজ্ঞাসা করতে হবে পরীক্ষার দুদিন আগেও? তুমি তো টিচার হবে, তোমার কাছে তো বই আছে, তার থেকে আর কী বড় জিনিস চাই? ভুল করে জিজ্ঞাসা করছে কেন ভুল হলো, মানে স্যারই ভুল করে দিয়েছে, ব্যাপারটা এরকম। আগে দেখো প্রশ্নে কি রয়েছে, ততঃ আছে, বিসর্গ রয়েছে, বিসর্গ থাকলে তদ্ধিত কী করে হবে? তয় হসন্তার তয় বিসর্গ এক হয়ে গেল। একটু ভালো করে দেখো, প্রত্যেকে আমি কাউকে বকছি না, কিন্তু এই ভুলগুলো করলে স্বাভাবিক খারাপ লাগে। শেষের দিকে এসেও যদি ভুল করো, দেখছো না, অবজারভেশন পাওয়ার নেই, হ্যাঁ, ফটাফট উত্তর করে দিচ্ছ, কোনো চিন্তা ভাবনা নেই, জাস্ট ক্লিক করতে হবে তাই ক্লিক করে দিচ্ছ, তা তো ঠিক নয়। ততঃ যুক্ত হিতম, বিসর্গ রয়েছে, বিসর্গটা অকারের পর বিসর্গ রয়েছে, অকারের পর বিসর্গ, আর জ বরলা এই যে বর্ণ অন্তস্থ বর্ণ রয়েছে, হ্যাঁ, এবং হ রয়েছে, এই বর্ণগুলো, এবং আমরা দেখেছিলাম একটা নিয়ম করে দিয়েছিলাম যে এই বর্ণগুলো যদি থাকে অকারের পর বিসর্গ, এবং 3-4 বর্ণ এবং এই বর্ণগুলো থাকলে আমরা বিসর্গটাকে ওকার করে দেবো। তাহলে এখানে কী হয়েছে, তত হিতম, তয় ওকার হয়েছে। তদ্ধিতম করার কারণ কি? তদ্ধিত কথাটা সবসময় তুমি শুনে এসেছো, আমি একটু আগেই বলেছি, ব্রেন তোমাকে সিমিলার ওয়ার্ড প্রডিউস করবে যখন তুমি কনফিউজড হবে। এর কাছাকাছি ওয়ার্ড তদ্ধিতম শুনে এসেছো, ওইটাই তুমি প্রডিউস করেছো, তুমি ওইটাই ক্লিক করেছো। এটাই মায়া, ঠিক আছে? মায়া তোমাকে দিগ্ভ্রান্ত করবে। আমরা মায়া মায়া পড়ে এসেছি সারা জীবন, বুঝিনি কিছু, এটাই মায়া। সিমিলার জিনিস তোমার সামনে প্রডিউস করে মায়া। দেখো তো, তোমার কুড়োল হারিয়ে গেছিলো মাটির জলের তলে, এই কুড়োলটা তোমার কি না? হ্যাঁ, তো এরকমই সিমিলার জিনিস তোমার সামনে নিয়ে আসবে, তুমি দেখবে তাই তো, এইটাই বোধহয় ওইটা। তো মায়াটাকে কাটাতে হবে, তবেই সঠিক উত্তরটা পাবে, তবেই ব্রহ্মের সাক্ষাৎকার পাবে। তো যাই হোক, নেক্সট, নবযুক্ত অঙ্কুর, সবাইকে নবাঙ্কুর করে দেবে, নবযুক্ত অঙ্কুর, হ্যাঁ, নব অঙ্কুর তো সোজা জিনিস, নবাঙ্কুর, একটা বিসর্গ রয়েছে, তাহলে এখানেও ঠিক একই রকমভাবে হচ্ছে, বিসর্গটা ওকার হয়ে যাবে এবং পরের অকারটা লুপ্ত হয়ে জুড়ে যাবে, নব অঙ্কুর। ষটযুক্ত নাম, বানান, একটা একটা বর্ণ গুরুত্বপূর্ণ সন্ধিতে, ষটযুক্ত নামও দেখো বানান দেওয়া হচ্ছে, মূর্ধন্যয় দন্তন্যয় আকার ম, সবাই এটাতে করবে স্বরনাম, এবং করেওছে স্বরনাম। হ্যাঁ, আমি ঠিকই করেছি, মূর্ধন্য করেছি, কিন্তু স্বরনামে তো হসন্ত নেই, কী হয়ে যাবে? দেখো এই স্বরনাম, একই জিনিস, এটা একই জিনিস, শুধু একটা ময় হসন্ত, একটা ছোট্ট একটা দাগ, তার জন্য কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে প্রশ্নের উত্তর। একটা চাকরি হাত ফসকে চলে যেতে পারে একটা ছোট্ট দাগের জন্য, ছোট্ট একটু তোমার সতর্কতার অভাবের জন্য। এবং চাকরি এইভাবেই হয় না, বহু ছেলেমেয়েকে দেখেছি আমি এসএসসি 2014 সাল থেকে পড়াই, ততদিনে তার আগে থেকে পড়াই বলতে যদি বলো আমি 2004 সাল থেকে পড়াই, কিন্তু 2009 সাল থেকে যখন আমি 7-8 থেকে নিজেই এসএসসির জন্য পড়াশোনা শুরু করেছি। তো 9 সালে যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, তখন যারা এসএসসি দিত তাদেরকে আমি অনুবাদ শেখাতাম, জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিটে তাদেরকে অনুবাদ শেখাতাম। সুতরাং তখন থেকে আমি জানি যে এসএসসিতে কীভাবে কারা ভুল করে, মানে একটু একটু জানি, মানে একটু একটু করে জেনেছিলাম।
তো এই জায়গাগুলো সবাই ভুল করে, এই ধৈর্যের অভাব, প্রচণ্ড ধৈর্যের অভাব। আমাকে সবার আগে করতে হবে, কে মাথার দিব্যি দিয়েছে, সময় নাও না, তোমাকে এখনও 15 দিন রয়েছে, বাড়ি বসে ভাবো না জিনিসগুলো ধরে ধরে। অবশ্যই টাইম ম্যানেজমেন্ট দরকার, কিন্তু এসএসসিতে যেটুকু সময় পাবে আশা করি উত্তর করা যায়, খুব বেশি টাইম ম্যানেজমেন্টের প্রয়োজন নেই। নেট সেটে যেমন টাইম ম্যানেজমেন্টের একটা জায়গা রয়েছে পেপার ওয়ানে। তো যাই হোক, আর সময় নষ্ট। 10 যুক্ত ঋণম 10 আর্ণম। পানিনি কতগুলো শব্দ বলে দিয়েছেন যে এই শব্দগুলো থাকলে বৃদ্ধি করতে হবে, এই শব্দের পর ঋণ শব্দ থাকলে প্রো বৎসতর কম্বল দশানাম ঋণে, ইত্যাদি ইত্যাদি শব্দ রয়েছে। প্রো বৎসতর কম্বল ঋণ 10, এই শব্দগুলো থাকলে তারপর যদি ঋণ শব্দ থাকে তাহলে বৃদ্ধি হবে। বৃদ্ধি হলে কি হবে? স্যার আগেরটা কোশ্চেনে সন্নাম মানে মূর্ধন্য, দুটো মূর্ধন্য হবে না একটা মূর্ধন্য হবে? একটা। কোনো কোনো দুটো মূর্ধন্য দেওয়া আছে। না, মূর্ধন্যর নিচে ওটা দন্তন্য, মূর্ধন্যর নিচে মূর্ধন্য নয়। তার কারণ হচ্ছে কি, যে মূর্ধন্য স রয়েছে, হ্যাঁ, শট যুক্ত নাম, হ্যাঁ, আচ্ছা, এই ট, টটা ট ঠ ড ঢ মূর্ধন্য ন। আচ্ছা, এটা মূর্ধন্য মূর্ধন্য হবে বলছো? মূর্ধন্য হ্যাঁ স্যার, মূর্ধন্যর পরে দন্ত ন থাকলে ওটা মানে মূর্ধন্য ন হয়ে যায়। না, এরকম নিয়ম না, ব্যাপারটা এরকমই, আমি বলে দিচ্ছি। এটা মূর্ধন্য মূর্ধন্যই হবে। তার কারণ হচ্ছে এইটা, কারণ এটা যুক্তাক্ষর, হ্যাঁ, এটা একটা বর্ণ, এটা এইরকমই হবে, ঠিকই, এটা এরকমই হবে, সন্নাম। হ্যাঁ, কেন হবে বলছি, আমি একটু ভেঙেই বলি। এটা যখন প্রশ্ন উঠলো, এটা ধরো মূর্ধন্য হয়েছে, এটা ট ছিল, শর্ট ট ছিল, টয় হসন্ত ছিল, টয় হসন্তর জায়গায় ট ঠ ড ঢ মূর্ধন্য না, পঞ্চম বর্ণ হবে। পরে যদি অনুনাসিক বর্ণ থাকে সেই বর্গের পঞ্চম বর্ণ হবে। তাহলে ট বর্গের পঞ্চম বর্ণ কি? ট ঠ ড ঢ মূর্ধন্য না। ভালো কথা, মূর্ধন্যয় হসন্ত এসেছে। আর পরে যে ন রয়েছে সেই নটা তো এই নয়ের সঙ্গে যুক্ত হবে। এই মূর্ধন্যর সঙ্গে যখন যুক্ত হচ্ছে তখন এই দন্তন্যটা কি হচ্ছে? ঠিক মূর্ধন্যস্বর পরের বর্ণ। এইভাবে যদি ভাবি, মূর্ধন্যস্বর ঠিক পরের বর্ণ, রসাভ্যাম ন সমানাপদে রয়ের ঠিক পরে রয়েছে। আর অটকুপ্যাম নুমের মধ্যে কি পড়ছে? না তো। তাহলে কি নয় নয় মূর্ধন্যয় মূর্ধন্যয় কেন হবে? সত্যবিধানে নত্যবিধানে তো হচ্ছে না। হ্যাঁ, নত্যবিধানে তো আমি ঠিক মানাতে পারছি না। স্যার এক জায়গায় ছিল এই ব্যঞ্জন সন্ধিতেই, যে মূর্ধন্য নয়ের পরে যদি দন্তন্য থাকে তাহলে সেটা মূর্ধন্য হয়ে যায়। হ্যাঁ, ওটা কৌমুদিতেই আছে। বিশেষ করে আপনার এই শর্ট নাম, এই যে সন্ধিটা আছে এখানে কিন্তু মূর্ধন্যের পরে দন্তন্যই হবে, মূর্ধন্য কিন্তু হবে না স্যার। আমি তো লজিক খুঁজে পাচ্ছি না, সেই জন্য তো আমি ভাবছি যে আমি করতে গিয়ে তো আটকে যাচ্ছি। হ্যাঁ স্যার, দুটো আলাদা। আমি করতে গিয়েই তো আটকে যাচ্ছি। সত্যবিধানের নিয়ম অনুসারে যদি আমি করতে যাই, নত্যবিধানের নিয়ম অনুসারে করতে যাই, আমি তো আটকে যাচ্ছি। স্যার বলছি, কৌমুদি বইতে রয়েছে নবতী নগরীর নাম, এই শব্দগুলো থাকলে হবে। আচ্ছা, নবতী নগরী আর নাম, তাহলে নামে নয় আকার ময় হসন্ত হবে না নামও হবে? ময় হসন্ত হবে। আচ্ছা স্যার এই নামটা আবার বিশেষ্য পদকে বোঝাচ্ছে নাকি? না, এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, এটা কিন্তু দেখতে হবে। স্যার ওটা কিন্তু ষষ্যযুক্ত নাম আছে, হ্যাঁ, শর্ট নেই স্যার, ষষ্যযুক্ত নাম। ঠিক, ষষ্যযুক্ত নাম, সেটা আলাদা। চল আমরা পানিনি শব্দশাস্ত্র 48 পেজে আছে। স্যার বলছি ওই ঋষিকেশ শাস্ত্রে। হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, হাতের সামনেই আছে। স্যার ওই যে কৌমুদির যে বইটা বললো ওইটাতে ঋষিকেশ শাস্ত্রী বইয়ে ওইটাই আছে। ট যুক্তর পর যদি নবতী নগরী আর নাম থাকে তাহলে ট স্থানে পঞ্চম বর্ণ হয়, স্বরযুক্ত নাম করে সন্নাম, নাম নবতী নগরী। তো পানিনি শব্দশাস্ত্র আছে, কিন্তু শস শব্দটা শস এই তিনটির ক্ষেত্রেই না না, সস না, শর্ট। সস না, টয়ের পর, টয়ের হসন্তর পর। হ্যাঁ, টয়ের এখানে পর, দুটো উদাহরণ। হ্যাঁ
হ্যাঁ, এখানে কি বলেছে? এখানে বলেছে নবতী নগরী নাম পরে থাকলে ট স্থানে মূর্ধন্য ন হয়, কিন্তু পরের দন্তের নটা মূর্ধন্য হয় সেটা তো বলেনি। ট স্থানে পঞ্চম বর্ণ হয়, টঠ ডঢ মূর্ধন্য হয় তো। ষষ্ঠীর বহুবচনের নাম থাকলে দন্তন্য স্থানে যথারীতি মূর্ধন্য না হবে। টঠ ডঢ ষট সন্ত। পদান্ত ট বর্গের পর দন্তস্ব এবং ত বর্গ থাকলে দন্তস্ব কার এবং ত বর্গের স্থানে ট বর্গ হয় না, নাম থাকলে যথারীতি মূর্ধন্য হবে। ষষ্ঠীর বহুবচনের নাম থাকলে মূর্ধন্য না। হ্যাঁ, মূর্ধন্য নয় দিয়েছে। হ্যাঁ, শসযুক্ত নাম, শট নাম নয়, শসযুক্ত নাম দিয়ে মূর্ধন্য নয় দিয়েছে, একদম বর্ণ বিশ্লেষণ করে করে দিয়েছে, কিন্তু উদাহরণটা ছিল শস। হ্যাঁ, মূর্ধন্যস্বয় হসন্ত দিয়েছে। শসযুক্ত নাম মূর্ধন্যয় আমি এখানে শট দেওয়া রয়েছে, আমি হয়তো কোনো বই থেকে তুলেছি, সেখানে তো শট ছিল, সেই জন্য হয়তো এই উদাহরণটা তুলেছি, কিন্তু এই উদাহরণটা কিন্তু একটা ইম্পর্টেন্ট উদাহরণ। এখানে শট না করে আমি একটু শসই করে দিলাম, মূর্ধন্যস্ব করে দিলাম। শসযুক্ত নামও, এটার বানানটা এইরকমই করো, হ্যাঁ বলো কি বলছো? যা বাবা, স্যার সিদ্ধান্ত কমিটিতে তো শর্ট আছে। চলো এটাই না, স্যার ওটা শর্ট দিয়েও পাই, ওটা শর্ট দিয়েও পাওয়া যায়। আচ্ছা আর একটু দেখো এটা, ঠিক আছে, এটা ভালো উদাহরণ। দেখো দুটো তিনটে বইতে কি কি রয়েছে সেটা দেখো, শস দিয়েও হয়, শর্ট দিয়েও হয়, দুটো তিনটে বইতে যা যা এক্সাম্পল রয়েছে এটার সঙ্গে দেখে আমাদের যে গ্রুপ রয়েছে আলোচনা, সেখানে আলোচনা করো, ঠিক আছে? চলো আমি একটু শেষের দিকে এগোই। আচ্ছা, দশযুক্ত ঋণম, একই রকমভাবে দশার নাম বললাম, বৃদ্ধি হলো। আচ্ছা, গৌযুক্ত শব্দায়তে, গৌতে বিসর্গ রয়েছে, সকলেই জানো বিসর্গের পরে যদি তালব্যস্য থাকে তাহলে বিসর্গটা তালব্যস্য হতে পারে অথবা যা আছে তাই থেকে যেতে পারে। তাহলে গৌ শব্দায়তে বিসর্গটা তালব্যস্য কোথায় হয়েছে দেখি, এই যে গৌ শব্দায়তে বিসর্গটা তালব্যস্য হয়েছে। বাকিগুলোতে দেখো গৌতে রেফ হয়ে গেছে, রেপ তো হবে না, পরে তালব্যস্য থাকা। তিনটে স থাকলে দুটো দুটো করে রূপ হয়, তিনটে স থাকলে বিসর্গগুলো কখনো সেই স হয়ে যাবে অথবা যা আছে তাই থাকতে পারে। পোমযুক্ত চাতক, পোমযুক্ত কোকিলও যেমন ঠিক পোমযুক্ত চাতকও ঠিক একই রকম। পুঙাশ্চাতক, এই অনুস্বার একটা পড়েনি, হ্যাঁ বানান ভুল, দেখেছো? এটা কিন্তু একটা বানান ভুল রয়েছে, পুঙাশ্চাতক। চলো তাহলে এটা পোমযুক্ত কোকিল, পোমযুক্ত চাতক, এই উদাহরণগুলো কিন্তু স্বরসন্ধি বা ব্যঞ্জনসন্ধি, মানে ব্যঞ্জনসন্ধির মধ্যে এই উদাহরণটা কিন্তু ইম্পর্টেন্ট। পুম শব্দের সঙ্গে যে শব্দের সন্ধি হয়েছে সেগুলি কিন্তু একটু ইম্পর্টেন্ট হিসাবে দাগিয়ে রাখবে, যখন পড়বে তখন এটা দাগিয়ে পড়বে। অপযুক্ত নদী, কি হয়ে যাবে? পরে অনুনাসিক বর্ণ রয়েছে, পটা কি হয়ে যাচ্ছে? প ফ ব হতে পারে, আবার অনুনাসিক বর্ণ থাকায় সেই বর্গের পঞ্চম বর্ণ হতে পারে, দুটোই হতে পারে, দুটোই ঠিক, বর্গের তৃতীয় বর্ণ হতে পারে এবং বর্গের পঞ্চম বর্ণ হতে পারে, সেই হিসাবে অমনদী অবনদী দুটোই রাইট। মীমাংসতে, এটা একটা ইন্টারনাল সন্ধি, এটা এক্সটার্নাল সন্ধি নয়, মানে পদসন্ধি ঠিক নয়। মীমাংসতে, মিমান যুক্ত সতে, মীমাংসতে, দন্তনাটা অনুস্বার হয়ে গেছে, আর কিছু না, দেখো দন্তনাটা অনুস্বার, মীমাংসতে। পশ্বন যুক্ত চ, পশ্বন যুক্ত চলতি, পশ্বংশ্চলতি, এরকম পড়েছ, তাহলে পশ্বন যুক্ত চ কি হয়ে যায়? পশ্বংশ্চ, দন্তনয় হসন্তটা অনুস্বার হয়ে যাবে, আর পরে চ থাকার জন্য একটা তালব্য স আসবে, হয়ে যাবে পশ্বংশ্চ। নেক্সট, মহান যুক্ত ছেদ, মহাংশ্ছেদ, কি হয়েছে দেখো, নয় হসন্তটা অনুস্বার হয়েছে এবং ছ বা চ থাকলে তালব্য স আসছে, আগেরটাও যেমন এসেছে, একটা তালব্য স এসেছে চ থাকার জন্য, এখানেও ছ থাকার জন্য সেই একই রকম ব্যাপার, তালব্য স আসবে, হয়ে যাবে মহাংশ্ছেদ। চিন্তয়ন যুক্ত ইহ, এই উদাহরণটি বা এই নিয়মের উদাহরণটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিন্তয়ন যুক্ত ইহ, এই শেষে দন্তন্বয় হসন্ত রয়েছে এবং আগের স্বরটা হ্রস্বস্বর না দীর্ঘস্বর, এইটা আমাকে ফলো আপ করতে হবে, যে আগের স্বরটা যদি হ্রস্বস্বর হয় তাহলে কি হবে আর আগের স্বরটা দীর্ঘস্বর হলে কি হবে।
আগেরটা যদি হ্রস্বস্বর হয়, নয় হসন্তর আগের স্বর হ্রস্বস্বর হয়, তাহলে এই নটা দ্বিত্ব হয়ে যাবে। আর আগের স্বরটা যদি দীর্ঘস্বর হয়, মহান আকার রয়েছে, মহান যুক্ত আগ্রহ, তাহলে আর দ্বিত্ব হবে না, যেমন আছে তেমন সন্ধি হয়ে যাবে, স্বরটা সরাসরি যুক্ত হয়ে যাবে। তাহলে চিন্তায়ন ইহ কী হয়ে যাচ্ছে দেখো, নয় নয় রসি হ, এরকম হয়েছে। বিদ্যান যুক্ত লিখতি, নটা কী রয়েছে পরে ল থাকার জন্য নটা অনুনাসিক হয়ে গেছে আর লটা দ্বিত্ব হয়েছে, বিদ্যান লিখতি। এবার লিখতি আছে এখানে দেখো, কোথাও লিখতে দেওয়া রয়েছে, লিখতি দেওয়া রয়েছে, তাহলে বানানটা আমি দেখে নেব, আগে পিছে কোনো চেঞ্জেস হবে না। ষষ্ঠ, ষষ্ঠ যুক্ত থ, সকলেই জানো এটা। আচ্ছা, সৃজন যুক্ত ঈশ্বর, এখানে নয় হসন্ত রয়েছে, পরে স্বরবর্ণ রয়েছে, স্বরবর্ণ থাকলে সরাসরি যুক্ত করে দাও। আর এই আগের হ্রস্বস্বর রয়েছে, একটু আগেই বলেছি নয় হসন্তের আগে হ্রস্বস্বর রয়েছে না দীর্ঘস্বর রয়েছে, এটা ম্যাটার, এটা আমাকে ভাবতেই হবে। হ্রস্বস্বর থাকলে দ্বিত্ব করব, দীর্ঘস্বর থাকলে করব না, তাহলে নয় হসন্তকে দ্বিত্ব করো, নয় ন হয়ে যাচ্ছে, আর দীর্ঘটা যুক্ত করে দাও, তাহলে সৃজন নিঃস্বর, এটা উত্তর। নেক্সট রয়েছে সনযুক্ত শম্ভু, সন শম্ভু, সনযুক্ত শম্ভু, হ্যাঁ এগুলো, এটা এই উদাহরণটা একবার এসেছে এসএসসিতে, হ্যাঁ এসেছে। নেক্সট দে যুক্ত এব, দে যুক্ত এব, এই দি শব্দ থেকে দে শব্দটা পদটি এসেছে, দে পদটা কোথায় আছে, দে পদটা কোথায় রয়েছে আমাকে জানতে হবে। দেখো দে শব্দটা দ্বিবচনে রয়েছে, ক্লিবলিঙ্গের দ্বিবচনে কী হবে, দে হবে, তাহলে এটা দ্বিবচনান্ত বলতে পারি, একারান্ত বলতে পারি। ইদুদের দ্বিবচনাম আমরা শুনেছি, প্রগৃহ্য সংজ্ঞা হয়ে থাকে তাদের, তাহলে একারান্ত দ্বিবচনান্ত পদ, ফলে সন্ধি এখানে হবে না। প্লুত প্রগৃহ্যা অচিনিত্যাম, পরে স্বর রয়েছে, স্বরবর্ণ রয়েছে, তাই সন্ধি হবে না। তাহলে দে এব, দয়েব হবে না এখানে, কারণ এখানে দে শব্দটা দ্বিবচনান্ত প্রগৃহ্য সংজ্ঞা প্রাপ্ত, প্রগৃহ্য হলে তার আর সন্ধি হয় না। অমিযুক্ত অশ্ব, এইটা অনেকেই সন্ধি নিষেধ করেছে, অমি অশ্ব যেমন আছে তেমন রেখে দিয়েছ, কিন্তু না, এখানে খেয়াল করো যে অমি অশ্ব বলেছে, অশ্ব মানে ঘোড়া, আর অমি মানে হচ্ছে এইটি রোগগ্রস্ত ঘোড়া। এই অমিটা দ্বিবচনান্ত, এই অমিটা অদর শব্দের প্রথমার বহুবচন নয়, এই অমি অদর শব্দের প্রথমার বহুবচন নয়, দেখতে অমি একই রকম কিন্তু প্রথমার বহুবচন নয়। কেন প্রথমার বহুবচন কী করে বুঝবো আর এক বচন কী করে বুঝবো, পরের শব্দটা খেয়াল করতে হবে। পরের শব্দটায় দেখো অশ্ব শব্দ এক বচনে রয়েছে, তাহলে অশ্ব যদি এক বচনে থাকে তাহলে তার আগেরটা তার বিশেষণ পদ, সেটাও নিশ্চয়ই এক বচনে আছে, এটা এক বচনে থাকলে মানে হবে রোগগ্রস্ত। আর যদি অশ্বা বহুবচনে হতো তাহলে অমিটা বহুবচনে ধরতাম, অদর শব্দ ধরতাম, তখন মানে হতো এই ঘোড়াগুলি বহুবচনে করতাম, তখন অমি শব্দ বহুবচনান্ত ধরতাম, তখন সেটা অদস মাত সূত্রানুসারে প্রগৃহ্য সংজ্ঞা হয়ে নিষেধ হতো, তার মানে তার সন্ধি নিষেধ হতো। এইভাবে তোমাকে কিন্তু বুঝতে হবে, এইখানটায় কিন্তু একটা ট্রিক রয়েছে। তাহলে এইটা সন্ধি নিয়মে ইকোজনচি সূত্রানুসারে অম্যস্ব এইটা হবে, কোনো রকমভাবে এতে ভুল নেই। আচ্ছা, শখে আগাচ্ছ, এইখানে আমি তিনটেকেই রাইট করেছি। কেন তিনটেকে রাইট করেছি, এটাতে উত্তর পড়েনি, এই একটাতে উত্তর পড়েনি, এটা সব কটাই রাইট হবে, তাহলে তিনটেই রাইট। কেন তিনটে রাইট আমরা একটা একটা করে আসি। প্রথমে দেখো শখে আগাচ্ছ, যেমন আছে তেমন রেখেছি, এটাকে পরে বলছি, বাকি দুটোকে আগে বলছি। ইকো এচ অয়ব আয়ব সূত্রানুসারে একার থাকলে অয় আসে, অ অন্তস্থয়, শখ যুক্ত অয়, সক্ষয় যুক্ত আগচ্ছ, সক্ষয় আগচ্ছ, এই রূপটা হয়, কোনো সমস্যা নেই। এবার সক্ষয় আগচ্ছর এই অন্তস্থয় অটা যেটা রয়েছে এইটাকে যদি আমি লুপ্ত করে দিই তাহলে সখ দন্ত সখ, সখ আর আগচ্ছটা আলাদা, সখ আগচ্ছ, লোপসাকল্যস্য সূত্রানুসারে এটাও হয়। আবার এই যে একারান্ত একটা পদ রয়েছে বা ওকারান্ত পদ যদি প্রথমে থাকে আর পরে যদি অ আ থাকে তাহলে কি হচ্ছে, আচ্ছা তাহলে এঙি পদান্ত অতি অত থাকলে হতো, কিন্তু সেটা বলা যাবে না। এইখানে এই শখেটা প্লুতস্বর সম্বোধনে আছে। এবার প্লুতস্বর নিয়ে একটা ঝামেলা আছে, আমি কি করে বুঝবো এটা প্লুতস্বর, তার তো কোনো সিম্বল দেওয়া নেই, এখানে কোনো তিন এরকম লেখা নেই ছোটো করে, কিন্তু সখী শব্দের সম্বোধনের এক বচনে চলে যাও, বলছে হে সখী এসো, এই যে সখীকে সম্বোধন করলো একটু টানা স্বরে বলল, দূর আহ্বানে, দূর থেকে ডাকার মতো করে বলল, প্লুতস্বর। তাহলে প্লুত প্রগৃহ্যা অচি নিত্যম, পরে অঁচ থাকলে নিত্যরূপ হয়,
যেমন আছে তেমন হয়। সুতরাং এখানে কিন্তু শখ আগচ্ছ কথাটা ঠিক, এই শখে আগচ্ছ কথাটা ঠিক। এবার দেখা গেল আমি এটা প্লুতস্বর ধরতে পারলাম না, না পারাটাই স্বাভাবিক। কি করে বুঝবো যেটা প্লুতস্বর? জোরে ডেকেছে না আস্তে ডেকেছে, দূর থেকে ডেকেছে না কি করেছে সেটা জানি না, কোনোভাবে বোঝা যাবে না। এবার দেখো, না বোঝা গেল, তুমি একটা জিনিস খেয়াল করো, শখ আগচ্ছ উত্তরটাও ঠিক, আবার শখ আগচ্ছ উত্তরটা ঠিক। দুটো উত্তর যদি ঠিক হয় 4টে অপশানের মধ্যে, তাহলে সবকটি উত্তর হবে স্বাভাবিক, লজিক্যালি। এই উত্তরটা ঠিক না ভুল আমি বুঝতে পারছি না, আমার সংশয় রয়েছে, কিন্তু আমি তো শিওর দুটো উত্তর ঠিক। তাহলে দুটো উত্তর যদি ঠিক হয় আর সবকটি অপশান আছে, তাহলে নিশ্চয়ই এই উত্তরটাও ঠিক হবে। এইভাবে লজিক দিয়ে কিন্তু তুমি এই উত্তরটাকেও সঠিক বলতে পারো, কারণ প্রশ্নে যখন হবে ফাইনালি এসএসসির প্রশ্ন, তখন তো নিশ্চয়ই আর ভুল প্রশ্ন থাকবে না। এইভাবে যুক্তি দিয়ে কিন্তু বলতে পারো এই অপশানটাও ঠিক। এবার কেন ঠিক সেটা আমি বলে দিলাম যে প্লুত প্রগৃহ্যা হচ্ছে নিত্যাম সূত্রানুসারে ঠিক, কিন্তু আমার পক্ষে তো ধরা সম্ভব নয় যেটা প্লুতস্বর। কী করে বুঝবো এটা প্লুতস্বর? শখে তো সামনেও থাকতে পারে, এ শখে এসো, দূর আহ্বানে হয়নি, সেটাও যুক্তি দিতে পারি। কিন্তু আসল যুক্তি কি? অপশানে এই দুটো ঠিক। তাহলে দুটো ঠিক হলে দুটোকে তো আমি ঠিক করতে পারবো না, এই দুটোকে ঠিক করতে হবে না, কোনটা ঠিক করতে হবে? সবকটিকেই ঠিক করতে হবে তখন। এইভাবে কিন্তু ভাবতে পারো। সীমন্ত, সকন্ধা দিশু পররূপম বাচ্চাম, ভালো উদাহরণ, এখান থেকে এসএসসিতে এসেছে সন্ধিতে। সকন্ধাদিগণে পঠিত যে সকল শব্দ রয়েছে তাদের টি ভাগ লোপ পাবে। তাহলে সীমানযুক্ত অন্ত, সীমানযুক্ত ত নয় কিন্তু, সীমানযুক্ত টি ভাগ হচ্ছে এখানে অনয় হসন্ত, অনটা লোপ পেয়ে যাবে, সীম দন্ত সেদিকে ময় হসন্ত থাকবে, সীমযুক্ত অন্ত সীমান্ত। পতথযুক্ত অঞ্জলি, বলেছিলাম পতযুক্ত অঞ্জলি পততঞ্জলি হবে না পতঞ্জলি হবে, পতঞ্জলি হবে। টি ভাগ লোপ না করলে পততঞ্জলি হয়ে যেত। মনসযুক্ত ঈশা মনসীশা হয়ে যেত, না হয়ে মনীষা হয়। তো এই শব্দগুলো কিন্তু টি ভাগের এদের লোপ পায়। অচ অন্তাদিটি, সখে অর্পয়, এটা একই উদাহরণ বোধহয় দুবার হয়ে গেছে। শখে আগচ্ছ, ও হ্যাঁ সেম উদাহরণ, শখে আগচ্ছ ছিল, শখে অর্পয় ছিল, ঠিক আছে দুটোই। আচ্ছা, ও এখানে কিন্তু অর্পয় আছে, ঠিক, ওইটা আগচ্ছ ছিল, এটা অর্পয়। এঙ্গ পদান্তাদ অতি, এটা কিন্তু পররূপ একাদেশ করা আছে। দেখো এই হচ্ছে কনফ্লিক্ট, হ্যাঁ, যে এচ অয়ব করবো নাকি এঙ্গি পদান্তাদ অতি করব। সূত্রের নাম্বার খুব গুরুত্বপূর্ণ, কোনটা আগে আছে কোনটা পরে রয়েছে। তো এখানে পরে অকার রয়েছে এবং আগে একার রয়েছে, এং রয়েছে আগে, আর পরে অথ রয়েছে মানে অকার রয়েছে, তখন কিন্তু পূর্বরূপ একাদেশ করতে হবে। এই জন্য এখানে পূর্বরূপ একাদেশ এটাকে রাইট দিয়েছি, বাকি দুটোকে কিন্তু এখানে রাইট দেইনি এই কারণে। আর আগেরটায় দেখতে একই রকম মনে হয়েছে, কিন্তু সবকটা রাইট দিয়েছি অন্য কারণে। এখানে কিন্তু অকার নেই, এখানে আকার রয়েছে। তো এই উদাহরণগুলো খাতায় লিখবে একটু, হয়তো কনফিউশন ক্লিয়ার হচ্ছে না অনেকের, বুঝতে পারছি, কিন্তু একটু খাতায় লিখবে, লিখে পাশাপাশি লিখে একটু বই থেকে এইগুলো একটু আলোচনাগুলো পড়তে হবে। তো কনফিউশনগুলো আমি ধরিয়ে দিচ্ছি, তোমাদের কাজ হচ্ছে নিজেরা সেইগুলো বইপত্র একটু খুলে দেখা। নেক্সট, বৃদ্ধি, এই বানানটাও দেখলাম অনেকে গ্রুপে দিয়েছো যে এটার সঠিক বানান কি। একটু নিজে খাতা কলম নিয়ে বসো না, লোককে এত জিজ্ঞাসা করার কী রয়েছে। তাহলে এই একটা জফলা দেখতে পাচ্ছি, জফলাটা কোথা থেকে আসতে পারে? বয় জফলারই দয় ধয় রশ্মি, মাস্টারমশাই বানান ভুল করেছে না, এটা জবনানাং বৃদ্ধি পড়ানোর সময় বলেই দিয়েছে এটা বানান কি। তাহলে বি যুক্ত ঋদ্ধি, অনেকে দেখলাম রয় রশি দয় ধয় রশি টিক দিয়েছে। ঋদ্ধি, ঋদ্ধি সিদ্ধি শুনে এসেছি সারা জীবন, সে ঋদ্ধি উচ্চারণ করেছি রয় রশি দিয়ে, তার কি হবে? রয় রশি দিয়েই উত্তর করবে, কিন্তু সেটা তো নয়। আসল বানান তো ঋদ্ধি, ঋ দয় ধয়, ঋদ্ধি মানে সম্পত্তি, সম্পদ, বি ঋদ্ধি সম্পদের নাশ হয়ে গেছে, গেল। বিষ্ণুযুক্ত অব, ঠিক আগেরটার মতো, এই যে শখে অর্পয়, পরে অকার রয়েছে, এঙ্গ পদান্তাদতি, আগে এং রয়েছে আর পরে অ রয়েছে, তাহলে কি হবে? পূর্বরূপ একাদেশ হবে। পূর্বে যেটা রয়েছে ওই ওকারটা রয়েছে, ওকারটা ওকারই থেকে যাবে, আর পরের অকারটা লুপ্ত হবে। দেবযুক্ত ঋষি, কেউ কেউ দেখলাম এখনও দেবর্ষি করছে, এখনও দেবর্ষি, দেবযুক্ত ঋষি দেবর্ষি করেছে। কেন দেবর্ষি করে? বিসর্গটা কি চোখে পড়েনি? এখানে দেখো দেবতে একটা বিসর্গ রয়েছে, এই বিসর্গটাকে তো দেখতে হবে, এটা বিসর্গ সন্ধি, এটা তো স্বরসন্ধি নয় যে আমি দেবর্ষি করে দেবো সঙ্গে সঙ্গে। তাহলে আমরা কি করব? আগে বিসর্গটা রয়েছে দেখব, বিসর্গের পরে স্বরবর্ণ রয়েছে, বিসর্গ অবিসর্গের পর স্বরবর্ণ রয়েছে অবাদে, তাহলে কি করবো? বিসর্গ লোপ হবে, আর সন্ধি হবে না, এই যে দেবযুক্ত ঋষি এইটা হবে। আর যদি এখানে বিসর্গ না থাকতো দেবযুক্ত ঋষি, তখন স্বরসন্ধি হতো, তখন রিয়ের বৃদ্ধি হয়ে আর হতো, তখন দেবর্ষি হতো। এই হচ্ছে পার্থক্য, এটা আমি বলেও দিয়েছি আগে একবার। প্রতীক্ষা সহজ,
কিন্তু বানান একটু হেরফের করে দিয়েছে। প্রতিযুক্ত ইক্সা, পয়রা ফলা তৈরস্যি যুক্ত দীর্ঘই কি আকার, ইক্স ধাতু। আচ্ছা, প্রৌঢ়, হ্যাঁ, প্রাদ উড়ো উড়ি এসো এসেসু সূত্র রয়েছে। প্রযুক্ত উড়, উড়ো বানানটা কি দীর্ঘ, এইটুকু খেয়াল রাখতে। দেখো প্রযুক্ত উড়ো দীর্ঘ, কিন্তু এখানে বিসর্গ নেই, এখানে বিসর্গ রয়েছে। এই জায়গাগুলো তোমাকে ধরতে হবে যে দেখি তো কোথাও বানান ভুল করেছে কিনা প্রশ্নের মধ্যে, অপশানের মধ্যে, তাহলে এইটাই ঠিক। অবৈতি, অবযুক্ত এতি, ওই ইন ধাতু নিষ্পন্ন পদ যদি থাকে তাহলে বৃদ্ধি হবে, অবযুক্ত এতি, অবৈতি। নেক্সট, বৎসর যুক্ত বৎসতর যুক্ত ঋণম, বৎসর নয় কিন্তু বৎসতর, বৎসতর বানানটা খেয়াল করবে। প্রো বৎসতর কম্বল, এইভাবে কিন্তু সূত্রটা রয়েছে, বৎসতর। এবার যখনই আমি পড়বো বৎসর, তখন তটা আমার মাথা থেকে এমনি আউট হয়ে যাবে। আর তটা যেই আউট হয়ে যাবে, অপশানও তুমি তটা আর দেবে না। এইভাবে কিন্তু ভুলগুলো হয়। তাহলে বৎসতরার নম, লাস্টেরটা হচ্ছে কোনটা হচ্ছে দেখা যায়, এই যে বৎস, যেটাই সব কটা অক্ষর হচ্ছে বৎসতর, তার সঙ্গে ঋণম, বৎসতরার নম। সযুক্ত উবাচ, অনেকে হয়তো স উবাচ করে দিয়েছ, কিন্তু স বা এসো এরপর বিসর্গ থাকলে লোপ পাবে। এই যে স উবাচ লোপ পেয়েছে, লোপ পেয়ে আর বিসর্গ মানে সন্ধি হয়নি। তাহলে এই পর্যন্ত আমাদের 70টা প্রশ্নের আলোচনা হলো। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই শেষ করি, 11:15 বাজে। কালকে 9:30, কালকে 9:30, কালকে রাতে তো একটা ক্লাস নেবই, কালকে দিনেও আমি একটা ক্লাস নেব। কালকে দিনে আমি সকালে বলে দিচ্ছি 9টা, 9:30, 10টা, 9:30, 10টার দিকে ক্লাস নেব। আমি গ্রুপে উল্লেখও করে দেবো। কেউ না থাকতে পারলে কিছু করার নেই, কারণ এই কটা দিন আমি কারোর রিকোয়েস্ট রাখতে পারবো না। এই কটা দিন কারোর কোনো রকম আমি রিকোয়েস্ট রাখতে পারবো না। আমার সমস্যা থাকলে আমি সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব, সেটা যেভাবে হোক, দিনে রাতে দুপুরে, যে কোনো কারণ, যেভাবে হোক। কারণ 10-15 দিন এসএসসির জন্য দিতেই হবে সবাইকে, হ্যাঁ, সেটা আমাকেও দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে আমাকে অনেক কিছু। তো এখানে টাকাটা ম্যাটার নয়, হ্যাঁ, এখানে কমিটমেন্টটা ম্যাটার। তো যাই হোক, কালকে কিন্তু আরেকটা ক্লাস হবে, সেখানে আমি প্রত্যয় যে পরীক্ষাটা আজকে দিয়েছি, যেখানে দেখবে 80টা বোধহয় প্রশ্ন রয়েছে, সেইটার আলোচনা কিন্তু আমরা যতটা সম্ভব আমার যেটুকু সামর্থ্য আছে একটু আমি করার চেষ্টা করব। ঠিক আছে, চলো আজকে আমি আর কোনো প্রশ্ন নিচ্ছি না। যদি প্রশ্ন থাকে প্রশ্নগুলো একটা জায়গায় লেখো, লিখে আমাদের তো গ্রুপ রয়েছে, গ্রুপে আলোচনা করো। সকলে এখানে হবু টিচার, প্রত্যেকের যোগ্যতা রয়েছে সঠিক উত্তর খুঁজে বের করার। ঠিক আছে, চলো, গুড নাইট সবাইকে। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল স্যার, রেকর্ডিং ক্লাস পাবো না এগুলো? তুমি তাহলে খুব ভালো হতো। তুমি কি আগে একটা রেকর্ডিং পাওনি? স্যার আমি রেকর্ডিং গুলো পাচ্ছি না খুঁজে, এবার নতুন জয়েন করেছি, কিছু বুঝে উঠতে পারছি না। তুমি রেকর্ডিং ক্লাস খুঁজে পাচ্ছ না? তুমি কতদিন আগে জয়েন করেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ কতদিন আগে জয়েন করেছো? স্যার এই তো 4-5 দিন মতো হলো। 4-5 দিন। তোমাকে কি রেকর্ডিং পাঠানো হয়নি একটাও? স্যার আমি রেকর্ডিং পাচ্ছি না, আমি মেসেজও করেছি স্যার। কি নাম বলো তোমার? পিডিএফ গুলো পাচ্ছি, শাবানা বেগম। আচ্ছা দেখো, তুমি যেহেতু 4-5 দিন আগে জয়েন করেছো, আমি তোকে স্পষ্ট বলে দিই, 4-5 দিন আমাদের ক্লাস হয়তো 2টো ক্লাস হয়েছে। তাহলে 2টো ক্লাস হলে তুমি 2টো ক্লাসের রেকর্ডিং পাবে, তাই না? হ্যাঁ স্যার, তাই তো আমার কথা। হ্যাঁ, তাহলে তাই পেয়েছো, তার বেশি পাবে না। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা স্যার, আগেগুলো তাহলে পাওয়া যাবে না, না স্যার? তোমার নাম কি? এই যে সাবিনা সুলতানা? না, নিচেরটা শাবানা বেগম। আচ্ছা, হ্যাঁ দেখি তোমাকে কি দিয়েছি। এই যে প্রশ্ন, গল্প সাহিত্য, সমাস 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 পরীক্ষা, এই যে রেকর্ডিং দিয়েছি, এই যে এসএলএসটি সম্ভাব্য প্রশ্ন আলোচনা রেকর্ডিং একটা, এই একটা রেকর্ডিং, এই একটা রেকর্ডিং, এই একটা রেকর্ডিং, এই একটা রেকর্ডিং, এই যে রেকর্ডিং, হ্যাঁ এই তো এতগুলো রেকর্ডিং তো দেওয়া আছে। তুমি রেকর্ডিং পাচ্ছ না বললে তো হবে না, তাই না? তুমি কোথায় গেলে? কোথায় গেলে কি, তোমার হোয়াটসঅ্যাপে রয়েছে, এই যে হোয়াটসঅ্যাপে, এগুলোতে ক্লিক করলেই ঢুকতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। একটু দেখো খুলে, তারপর তো বলো স্যার পাচ্ছি কি পাচ্ছি না, তাই না? হ্যাঁ, যারা নতুন এসেছো তাদেরকে বলি যে 25 তারিখের পর থেকে যে ক্লাসগুলি হচ্ছে, তারা শুধুমাত্র সেইগুলির রেকর্ডিংই পাবে। পুরনো রেকর্ডিং কিন্তু অবশ্যই পাবে না, স্বাভাবিক বিষয় এটা। পুরনো 3 মাস ধরে যে ক্লাস হয়েছে, সেই 3 মাসের রেকর্ডিং কি তোমাকে কেউ দিয়ে দেবে? কেউ দেবে না। তাহলে যারা প্রথম থেকে পড়ছে 4,000-5,000 টাকা দিয়ে, তারা কেন পড়বে? তাদেরও তো একটা স্বার্থ থাকা উচিত। এই কারণেই কিন্তু এটা দেওয়া হচ্ছে না। কারোর যদি লাগে আমাকে বলবে, পুরো
টোটাল নোটসপত্র যা রয়েছে আমি সবাইকে যেমন বলেছি, যে টাকা নেওয়া হচ্ছে সবার জন্য সেই একই টাকা 2000 টাকা করে এখন নেওয়া হচ্ছে, সবার জন্য বলেছি। যার অল্প দিন রয়েছে যদি কেউ লাগে, কিন্তু আমি তাও দিচ্ছি না, কারণ এই কদিন দিয়ে কেউ হজম করতে পারবে না, এত ভিডিও আছে, এতগুলো গ্রামারের ভিডিও আছে, কেউ হজম করতে পারবে না এতগুলো জিনিস। ওই জন্য আমি এখন প্রায় নাই করে দিচ্ছি। তো যাই হোক, তারপর যদি মনে হয় যে কোনো জায়গায় দরকার আমাকে SMS করবে, আমি চিন্তা ভাবনা করে দেখব দেওয়া যায় কি যায় না, বা কীভাবে দেওয়া যায়। ঠিক আছে, চলো, গুড নাইট সবাইকে। স্যার কালকে বলো। স্যার কালকে যে ক্লাসগুলো করাবেন তো ভিডিওগুলো দিবেন গ্রুপে? কালকে ওই সকালে ক্লাস করাবেন? হ্যাঁ, সব কিছুই দেবো। আজ পর্যন্ত দেইনি এরকম কিছু হয়েছে? আজ পর্যন্ত দেওয়া হয়নি, কোনো রেকর্ডিং দেওয়া হয়নি। এরকম যদি কোনো রেকর্ড থাকতো তুমি এত সংশয় বা এত আশঙ্কা, এত ভয় ভীতি পেতে। আমি তো সবটাই দিয়ে দিই, তাই না? ভয় পাওয়ার বা এত আশঙ্কিত হওয়ার তো কিছু নেই, অবশ্যই পাবে। ঠিক আছে, ক্লাসগুলো কপি করেছি কালকে। হ্যালো স্যার, নেটে টিউশন পড়ান? হ্যাঁ, তুমি যদি কেউ যদি ভিডিও না পাও কোনো কারণে, আমার সঙ্গে যোগাযোগ করবে। হ্যাঁ, যে স্যার আমি ভিডিওটা পাইনি, আগে গ্রুপে খুঁজবে। গ্রুপ আমি এখন অ্যাডমিন অনলি করে দিয়েছি, সহজে খুঁজে পাবে। এখন গ্রুপে খুঁজে পেয়ে যদি পাও তো ভালো, না পেলে আমাকে বলবে, ব্যাস। আচ্ছা, আর কি প্রশ্ন করছিলে বলো। স্যার নেটে টিউশন পড়ান? দেখো, নেটের টিউশন এখন এই মুহূর্তে এই বিষয়ে আমি আলোচনা করব না। আমি নেটের বহু বছর নেটের টিউশন পড়েছি, যখন অনেকেরই জন্ম হয়নি বিভিন্ন প্রতিষ্ঠানে, তখন থেকে আমি নেট পড়াই কলকাতাতে, এবং বসার জায়গা দিতে পারতাম না। তো চাকরি পাওয়ার পর সেটা ছেড়ে দিয়েছি। এখন এই মুহূর্তে আমার কাছে নেই নেটের ব্যাচ, নেট করাই না আমি, কারণ আমি জানি যে নেটটা পড়াতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়। হ্যাঁ, আমি প্রচুর পরিশ্রম করে পড়াই, ফাঁকিবাজি দিয়ে পড়াতে পারি না। তো সেই কারণে আমি নেটের ব্যাচ ছেড়ে দিয়েছি, যে না আমি পড়াবো না। এখানে অনেকে আছে যারা আমার কাছে নেট পড়েছে, বা আমার যে দেখবে যে অধ্যয়নম যে গ্রুপটা আছে পরিবার, ওইখানে আগেই 100-150 স্টুডেন্ট ছিল যারা আমার নেটের স্টুডেন্ট, শুধু নেটের স্টুডেন্ট। ওখানে এখন সবাইকে অ্যাড করেছি, ওরা শুধুমাত্র নেটের স্টুডেন্ট, এবং সেখানে অনেকে এখন চাকরি করছে, অনেকে JRF আছে। তো যাই হোক, প্রচুর পরিশ্রম করতে হয় নেট পড়াতে গেলে, এবং না পড়াশোনা করে পড়ানো যায় না। প্রচুর অধ্যয়ন করতে হয় নেট পড়াতে গেলে। গেলাম, পড়িয়ে চলে এলাম, প্রচুর টাকা পয়সা অর্জন করলাম, সেরকম মানসিকতা আমার নেই। তো ওই জন্য নেটটা আমি এখন পড়াচ্ছি না। যদি ভাবি যে পরিশ্রম আমি করতে পারবো, তাহলে আমি অবশ্যই জানাবো ওপেন ফোরামে, বা তোমরা গ্রুপে আছো সঙ্গে যুক্ত রয়েছে, তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। ঠিক আছে, চলো, আজকে সকলে অনেক পরিশ্রম করেছো, একটু রেস্ট নাও। ঠিক আছে, আবার তো কালকে সকাল থেকে আবার যুদ্ধ শুরু হবে, একটু রেস্টও দরকার। চলো, গুড নাইট। স্যার আরেকটা কোশ্চেন ছিল, বল। হ্যাঁ বলো। স্যার এক কথায় প্রকাশের কিছু ট্রিক্স আছে? ট্রিক্স? আচ্ছা, প্রথম কথা বলি, শর্টকাট বলে জীবনে কিছু হয় না। ঠিক আছে, হ্যাঁ, যারা পরিশ্রম করে তারাই শর্টকাট তৈরি করতে পারে। পরিশ্রম, স্মার্ট ওয়ার্ক ছাড়া কোনো ট্রিক্স হয় না। পরিশ্রমও করতে হবে, স্মার্টলি পরিশ্রম করতে হবে। 1, 2, তুমি এক কথায় প্রকাশের কথা বললে, এক কথায় প্রকাশের আলাদা কোনো অস্তিত্ব হয় না। সমাস পড়েছো, সমাসের ব্যাস বাক্যগুলি এক কথায় প্রকাশ। সন প্রত্যয় পড়েছো, এক কথায় প্রকাশ ব্যাস বাক্যগুলি। জং প্রত্যয় পড়েছো, নাম ধাতু পড়েছো, এক কথায় প্রকাশ। স্ত্রী প্রত্যয় পড়েছো, কিছু কিছু এক কথায় প্রকাশ। শূদ্রস্ব স্ত্রী, এক কথায় প্রকাশ। তদ্ধিত প্রত্যয় পড়েছো, সব এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশের আলাদা কোনো ক্যাটাগরি নেই। তোমাকে এই সবগুলো যদি তুমি ভালো করে পড়ে থাকো, তুমি এক কথায় প্রকাশ পারবে। আর একটা বলে দিই, মতু প্রত্যয়, ইয়সুনিষ্ঠান প্রত্যয়, এই হচ্ছে এক কথায় প্রকাশ। তাহলে সেইগুলো কি তুমি আলাদা করে পড়োনি, নাকি পড়াইনি? সব কটাই কিন্তু আমি আলাদা আলাদা করে ধরে ধরে পড়িয়েছি। তাহলে এক কথায় প্রকাশকে আলাদা করে কেন আমি পড়তে যাব? ওইটা তো ওর মধ্যেই চলে আসছে, তাই না? ট্রিক্স কিছু নেই। ট্রিক্স সব জায়গাতে ট্রিক্স খাটে না, চাকরির ক্ষেত্রে সব জায়গায় ট্রিক্স খাটে না। তোমাকে অধ্যয়ন করতেই হবে, তোমাকে পরিশ্রম করতেই হবে, তোমাকে আদা জল খেয়ে মাঠে নামতেই হবে। ফাইট করতে হবে নিজের সঙ্গে, নিজের ব্রেনের সঙ্গে, নিজের না পারার সঙ্গে, নিজের এরর্সের সঙ্গে। তবে গিয়ে তুমি আস্তে আস্তে বুঝো, ও তাই তো, এটা তো এইভাবে পড়লে সহজ হয়ে যাবে। হ্যাঁ, তাছাড়া আর কোনো উপায় নেই। শর্টকাট দিয়ে কোনো দিন কেউ সফল হয়নি, কেউ হয়নি। যারা জীবনে সফল হয়েছে কেউ শর্টকাট করে হয়নি, সবাই প্রচুর পরিশ্রম করে হয়েছে। এখানে তোমরা যারা যেমন পরিশ্রম করছো, তোমরা কিন্তু সেইভাবে সফলতা পাবে। তা একটাই
পথ পরিশ্রম করো, সামনে যা রয়েছে গোগ্রাস এগলার চেষ্টা করো। সব বই নয়, যে বইটা এতদিন ধরে পড়ে এসেছো ওই একটা বই, এখন 10টা বই দেখবে না, ওই একটা বইকে পড়ার চেষ্টা করো, বারবার মক টেস্টগুলি দাও, যেখানে যেখানে সমস্যা সেই জায়গাগুলো খোলো, খুলে খাতায় লেখো, লিখে লিখে কারেকশান করো, তার আশেপাশেরগুলি দেখো, সেই চ্যাপ্টারটা আরেকবার রিডিং পড়ে দেখো যে দেখি তো কোথাও বাদ গেল না তো কোনো প্রশ্ন যেটা আমার একটু সংশয় রয়েছে, পারবো না বলে মনে হচ্ছে, সেই জায়গাগুলো দেখতে হবে। ঠিক আছে, চলো, গুড নাইট।